আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের জিকের ইন্টারন্যাশনাল টপিকটা পড়াবো তোমাদের। ইন্টারন্যাশনাল টপিকে তোমাদের সবকিছুই বলতে গেলে অপরিচিত। অপরিচিত জিনিসপত্র জানতে ভালো লাগে না। ইন্টারন্যাশনাল টপিকটা আমি যখন ক্লাস গুছাচ্ছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে তোমাদের আজকে একদম বাচ্চাদের মতো করে সরে সরে ক খ পড়ায় না, ওরকম করে পড়াইতে হবে। সবাই দ্রুত জয়েন করো তো, সবাই দ্রুত জয়েন করো, আমি সহজ করে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, সালমান ফার্সি বলে আলো আলো জিকে। আচ্ছা, মরিয়মা নুসরাত বলছো আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই দ্রুত জয়েন করে, কে কোন ব্যাচ থেকে জয়েন করেছো আমাদের সাথে একটু কমেন্ট করে জানাও তো। গতদিনে যে ক্লাসটা করাইছিলাম ওইটা স্লাইড কিন্তু আরিফুল পোস্ট করে দিছে। আমার আইডি থেকে পোস্ট করা হয়েছিল, আরিফুলের আইডি থেকে পোস্ট করা হয়েছিল, আমার আইডি থেকেও পোস্ট করা হবে। তো ক্লাসগুলো তোমাদের স্লাইডও পোস্ট করা হচ্ছে, স্লাইডগুলো একবার পড়ে নিও আর এক্সামটা ভালো করে দিও। সবাই যতটুকুই পড়লা মোটামুটি কিছু তো জানলা, একদমই জিকে সম্পর্কে জানতা না তারা তো একটু হইলেও জানছো। গতদিনের ক্লাসটা কে কে কমপ্লিট করছো একটু বলো তো, পড়া রেডি করছো কে কে? আমি ক্লাস নিলাম, তোমরা পড়লা না, তাহলে কিন্তু হবে না। 26 ব্যাচের অনেকে আছো, কে কোন ব্যাচের আছো একটু কমেন্ট করে জানাও। পিডিএফ কি দিবেন না? গতদিন দেওয়া হয়েছে, পাও নাই? গতদিন দেওয়া হয়েছে, পাও নাই? আমার আইডি থেকে দেওয়া দরকার ছিল। আচ্ছা, আমিনা 2025 ব্যাচ, মিমি 2026 ব্যাচ, নাজনীন 2026 ব্যাচ। মানে 2026 ব্যাচের স্টুডেন্টরা মানে সিরিয়াস বেশি। আচ্ছা, 2025 আর 26 ম্যাক্সিমাম না। সেকেন্ড টাইমারও যারা আছো তারাও পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমরাও ইন্টারন্যাশনাল খুব ডিপলি পড়ো নাই গত বছর। আর আমাদের জিকে ইংলিশ কোর্সে কিন্তু ভর্তি চলতেছে। আমরা 200 জনের জন্য 3000 টাকা রেখেছি ফি। অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে। তোমরা যারা ভর্তি হবা দ্রুত জয়েন করে যাও আমাদের কোর্সে। ওকে, ঠিক আছে, তাহলে আমি পড়ানো শুরু করে দিই। হ্যাঁ, পৃথিবীর পরিচিতি। তোমরা তো বাংলাদেশে ছিলে এতদিন। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের গত সরকার বাংলাদেশ ছাড়া দূরে কোথাও পাঠাতে চাইতো না, বাংলাদেশই রাখতে চাইতো, এই জন্য বাংলাদেশ টপিকটাই দিয়ে রাখছিল। ইন্টারন্যাশনাল সম্পর্কে যে আমাদের কোনো আইডিয়া রাখা দরকার সেটা আমরা ভুলেই গেছিলাম, তাই না? অনেক ইন্টারন্যাশনাল সম্পর্কে কিছু না জেনেই অ্যাডমিশন টেস্টে কিন্তু ভালো করছিল। এখন আর সেটা হবে না, তোমাদের ইন্টারন্যাশনাল সম্পর্কেও জানতে হবে। আমরা বিশ্বমানের নাগরিক হব, শুধু বাংলাদেশ ভিত্তিক না। এই জন্য আমাদের পৃথিবী সম্পর্কে জানতে হবে। তোমরা বলো তো, পৃথিবীতে মহাদেশের সংখ্যা কয়টা? পৃথিবীতে কিন্তু মহাদেশের সংখ্যা হচ্ছে 7টা। এই যে পৃথিবীর মানচিত্র, গতদিন আমরা বাংলাদেশ পড়াইছি। বাংলাদেশ এশিয়ার ভিতরে ছোট্ট একটা দেশ, এই যে বাংলাদেশ। হ্যাঁ, আরো ছোট না, একদম এই দিকটাতে, এই যে, হ্যাঁ এই যে এইটুকু এশিয়ার ভিতরে, এই যে একটা বিন্দু, এই যে এই জায়গাটা ডেকে দিলাম বাংলাদেশ ঢাকা। বাংলাদেশের সাথে পৃথিবীর কানেকশন অফ। মানে যে জায়গাটা ফোঁটা দিচ্ছি দেখছো সবাই, নীল ফোঁটা, এই নীল ফোঁটার এই জায়গাটুকু হচ্ছে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান। আর সেই বাংলাদেশে তুমি একটা নাগরিক, তুমি একটা মানুষ। পৃথিবীর হিসাবে বাংলাদেশের অবস্থান দেখছো মানচিত্রে কতটুকু জায়গা, তার ভিতরে তুমি একটা মানুষ, তাহলে তোমার অবস্থান আরো কত ছোট জায়গা। এটার ভিতরে ঢাকার অবস্থান তাহলে কি হবে? একটা বিন্দু হবে না পৃথিবীর তুলনায়? আর যদি আমি বলি যে মহাকাশের তুলনায়, পুরা মহাবিশ্বের তুলনায় যদি চিন্তা করো, তাহলে আমরা কি? আমরা একদম ক্ষুদ্র না? একদম ক্ষুদ্র। অথচ আমাদের ভিতরে কত অহংকার, আমরা কত অহংকারী, পা মাটিতে ফেলতে চাই না এই টাইপের একটা কিছু যদি জীবনে করে ফেলি। ধরো ডাক্তার হয়ে গেছি, আর কে পায় আমাকে? এই তো ওটা মানুষই না, অন্যান্য যারা আছে তাদের মানুষ হিসেবেই গুনতেছি না। বা ধরো বিসিএস ক্যাডার হয়ে গেছি, অনেক বড় কিছু হয়ে গেছে জীবনে, আর কি ওরে গুনারই টাইম নেই আমার।
তাই না? আসলে ব্যাপারটা এরকম না, আমরা আসলে খুবই ক্ষুদ্র, অনেক ক্ষুদ্র, তবে নিজেকে অনেক ক্ষুদ্র করে ভাবা উচিত না। আমাদের আল্লাহ তাআলা ভালো চিন্তা ভাবনা করার ব্রেন দিয়েছে একটা, আমরা সৃষ্টি সেরা জীব, কিন্তু অহংকারী হওয়া যাবে না, তাই না? আমরা একটা সাকসেস অর্জন করতে পারলে খুব অহংকারী হয়ে যাই, এবং সেই অহংকারের কারণে আমরা নিজেদের অনেক বড় মনে করি, আলটিমেটলি পরবর্তী সাকসেসগুলো আমাদের দিয়ে সম্ভব হয় না। আর তাই আমরা বিনয়ী হব, যত বেশি সফলতা তত বেশি বিনয়ী। এবার দেখো আমাদের এই জায়গাতে পৃথিবীতে এশিয়া মহাদেশের এই জায়গাটাতে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ। তুমি একটু এশিয়া মহাদেশটার দিকে তাকাও, এই যেটা হচ্ছে এশিয়া মহাদেশের মানচিত্র, এই যে এটা হচ্ছে এশিয়া মহাদেশের মানচিত্র। জাস্ট এই পুরো পৃথিবীতে এইটুকু জায়গা হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে? নিলাম যতটুকু, ওকে। এশিয়া মহাদেশের আকারটা কি অন্যান্য মহাদেশের তুলনায় বড় না? এশিয়া মহাদেশের আকারটা হচ্ছে অন্যান্য মহাদেশের তুলনায় বড়। দ্যাট মিনস সবচেয়ে বড় মহাদেশের নাম কি? বৃহত্তম মহাদেশের নাম কি? কমেন্ট করো তো, বৃহত্তম মহাদেশের নাম কি? সবাই ক্লাসটা শেয়ার করো, তোমাদের কিন্তু আজকে নতুন কিছু শেখাবো আর নতুন কিছু তোমরা জানতে পারতেছো। বলো পৃথিবীতে সবচেয়ে বড় মহাদেশের নাম কি? 7টা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে 60% মানুষের বসবাস। এশিয়াতে কত, পৃথিবীর কত পার্সেন্ট মানুষ এশিয়াতে বসবাস করে? এশিয়াতে সবাই বসবাস করে, বুঝছো? এশিয়াতে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এশিয়াতে টোটাল পৃথিবীর কত পার্সেন্ট জনগণ থাকে বলো তো? এশিয়াতে টোটাল পৃথিবীর কত পার্সেন্ট জনগণ থাকে? এশিয়াতে টোটাল পৃথিবীর 60% জনগণই এশিয়াতে থাকে, 60% মানুষই এশিয়াতে থাকে, বুঝছো? তো এশিয়া দেখলাম আমরা, এশিয়া সবচেয়ে বড়। আর দেখো তো এই জায়গা থেকে খুঁজে সবচেয়ে ছোট কোনটারে মনে হইতেছে? এইটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর, এইটা হচ্ছে ভারত মহাসাগর, ওই যে আবার প্রশান্ত মহাসাগর, মানে মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আটলান্টিক মহাসাগর। দেখো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝখানে আটলান্টিক মহাসাগর আছে, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মাঝখানে প্রশান্ত মহাসাগর আছে। আবার আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা আর হচ্ছে এশিয়ার মাঝখানে ভারত মহাসাগর, এইদিকে মানে মহাসাগর টাগর আছে, আর্কটিক মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, ভারত মহাসাগর আছে, দক্ষিণ মহাসাগর আছে, মানে সাগর আর সাগর। এই সাগরের ভিতরে এত এত পানি, এই পানির ভিতরে কিছু কিছু জায়গা স্থল, আমাদের টোটাল 70% জায়গায় পানি দিয়ে ভর্তি, হ্যাঁ। তার মধ্যে অল্প অল্প কিছু জায়গায় স্থল, সেখানে মানুষের বসবাস এবং মানুষের উদ্যোগ কিন্তু খুব বেশি আগে না। তোমরা রিসেন্ট একটা, তোমরা ওই যে 11 নম্বর অধ্যায়ে বিবর্তন চ্যাপ্টারের শেষে একটা ছক পাবা, ওখানে দেখবা মানুষ খুব বেশি আগে আসে নাই, 2 লক্ষ বছর আগে সামথিং কিছু একটা, 2.5 লক্ষ বছর আগে বা এরকম কিছু একটা মানুষ আসছে। এরপরে মানুষ দুনিয়াকে এত সুন্দর করতেছে, আগে তো মানুষ ছিল না। যাই হোক, তো এত মহাসাগর, মহাসাগরের ভিতর স্থল অনেক অল্প জায়গা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া মহাদেশের সাথেই কোন মহাদেশ বাচ্চারা? এশিয়ার সাথেই কোন মহাদেশ দেখো তো আমাদের? এশিয়ার সাথেই কিন্তু ইউরোপ মহাদেশ, এবং ইউরোপ সবচেয়ে রিচ মহাদেশ বলা যাইতে পারে। ইউরোপ কিন্তু একসময় টোটাল দুনিয়াটাকে কন্ট্রোল করেছে। এখন যদিও আমাদের উত্তর আমেরিকা কন্ট্রোল করতেছে, কিন্তু আগে ইউরোপ কন্ট্রোল করছে, এবং ইউরোপের অধীনে ছিল উত্তর আমেরিকা। ইউরোপ, ব্রিটেনে কিন্তু সবাইকে শাসন করতো, বুঝছো? ব্রিটিশরা কিন্তু একদম এশিয়ার পাশে, তাই তাদের টার্গেট ছিল এশিয়া মহাদেশ। আমাদের এশিয়া মহাদেশে ব্রিটিশরা শাসন করেছে না, আমাদের উপমহাদেশটাকে একদম গিলে খেয়েছে কারা বলো তো? আমাদের ধন সম্পদ যা আছে সবকিছু নিয়ে ইউরোপরা এখন ধনী দেশ। ইউরোপে সবাই যেতে চায় কেন বলো? ইউরোপ অনেক ধনী দেশ, তাই না? এর জন্য যেতে চায়, কিন্তু ওরা সবাইকে শাসন করে সবার জিনিসপত্র চুরি করে নিয়ে তারপরে ওরা এত বড় লোক হয়েছে। ওকে, ঠিক আছে। লাবি বলতেছে সাঁতার না জানায় তার মনের সাগরে নামতে পারতেছে না। আচ্ছা, সাঁতার শিখো লাবি, সাঁতার শিখার দরকার আছে, নাহলে ডুবে যাবা। এরপরে দেখো সাঁতার শিখার দরকার আছে সবারই, যে যতই বড় স্কলার হোক সাঁতার না পারলে সমস্যা। ইউরোপ মহাদেশটা কিন্তু অনেক রিচ একটা মহাদেশ, এবং এশিয়ার পাশাপাশি আমরা ইউরোপ আর এশিয়ার মাঝামাঝিতে অনেক জায়গা দেখবো, শহর দেখবো, একটু পরে পড়াবো না। তাহলে আমরা একটু চিন্তা করি যে এশিয়ার পাশে ইউরোপ, এবং ইউরোপের পাশে এশিয়ার সাথেই লাগানো হচ্ছে আফ্রিকা মহাদেশ, অর্থাৎ এই মহাদেশগুলো কাছাকাছি। এবং আমাদের যেতে অনেক দূরে, আমাদের টোটালি উল্টা সাইডে কারা? আমাদের টোটালি উল্টা সাইডে হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা কিন্তু আমাদের টোটালি উল্টা সাইডে, তাই না? এবং একটু খেয়াল করে দেখো, এশিয়ার একদম নিচের দিকে ওশেনিয়া, এশিয়া ওশেনিয়া নামের সাথে মিল আছে। এবং ওশেনিয়া কি অনেক ছোট না?
ওশেনিয়া অনেক ছোট, এবং ওশেনিয়াতে একদম কর্নারের দিকে না, মেরুর দিকে না, ওশেনিয়া হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু ওশেনিয়াতে। তোমরা অস্ট্রেলিয়া খেলা দেখো না, অনেকে অস্ট্রেলিয়ার খেলা দেখো, অস্ট্রেলিয়া যেতে চাও, অস্ট্রেলিয়াতে একটা নদী আছে, নদীর নাম হচ্ছে মারে ডার্লিং। আমার এই মারে ডার্লিং নদীর পাড়ে একটা বাড়ি বানানোর ইচ্ছে ছিল এক সময়, আচ্ছা এখন আর ইচ্ছে নাই। তো ওশেনিয়াতে অস্ট্রেলিয়া, তাই না? অস্ট্রেলিয়াতে বরফ আচ্ছন্ন অনেক কিছু এদিকে দেখলাম, এবং একদম লাস্টে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা বাচ্চারা অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা বরফ আচ্ছন্ন মহাদেশ, এখানে মানুষজন থাকে না, শীতলতম মহাদেশ, একদম বরফে অন্ধকার অবস্থা। এটা হচ্ছে অ্যান্টার্কটিকা, এই যে গোলাপি কালারে যেটা, এটা হচ্ছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকাতে মানুষের বসবাস নাই। মানুষের বসবাস কোথায়? আমেরিকা, উত্তর আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প থাকে। তারপর দক্ষিণ আমেরিকা, এখানে আর্জেন্টিনা ব্রাজিল খেলা যে দেখো তোমরা, আর্জেন্টিনা ব্রাজিল মারামারি করো না, আর্জেন্টিনা ব্রাজিল কিন্তু দক্ষিণ আমেরিকার দুইটা দেশ। যেমন আমরা এশিয়ার দুইটা দেশ ভারত বাংলাদেশ, ওরকম আর্জেন্টিনা ব্রাজিলও কিন্তু তোমার দক্ষিণ আমেরিকার দুইটা দেশ। এরপর দেখতে পাচ্ছি আফ্রিকা। আফ্রিকা নিয়ে তো অনেক পড়াবো আজকে। আফ্রিকা মোটামুটি জানো, আফ্রিকা একটা মহাদেশ, ইউরোপ মহাদেশ। তারপর আমাদের হচ্ছে এশিয়া মহাদেশ, সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। আমরা বাংলাদেশ, এই যে বাংলাদেশ এই জায়গাতে, আর আশেপাশে ভারত, চীন, মায়ানমার, আরো যত আছে সব। এখন আমরা সবগুলা দেশ কোনটা কোন দেশ আছে, কোন মহাদেশ, এগুলো একটু পড়বে একটু পরে। ওশেনিয়া সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। তাহলে বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া, ক্ষুদ্রতম মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া। বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া, ক্ষুদ্রতম মহাদেশের নাম হচ্ছে ওশেনিয়া। সবাই ক্লাসটা একটু শেয়ার করো এবং এই মানচিত্রটা একবার একটু দেখো। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে আর কিছু না। এবার দেখো পৃথিবীতে মোট মহাদেশ সংখ্যা কয়টা, বাচ্চারা কমেন্ট করতে হবে আমার সাথে সাথে দ্রুত। পৃথিবীতে মোট তোমার মহাদেশের সংখ্যা কয়টা? 7টা। পৃথিবীতে মোট মহাদেশের সংখ্যা 7টা। এশিয়া মহাদেশ সবচেয়ে বড়, এবং এশিয়ার পাশেই হচ্ছে ইউরোপ, ইউরোপের পাশেই আফ্রিকা, এবং আমরা দেখেছি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এই দিকটাতে, এবং একদম ওই কর্নারে, মানচিত্রের ওই কর্নারে দেখেছিলাম ওশেনিয়া, এবং অ্যান্টার্কটিকা ছিল হচ্ছে একদম নিচের দিকে, এটা বরফ আচ্ছন্ন মহাদেশ। তাহলে 7টা মহাদেশের নাম মনে আছে না সবার? 7টা মহাদেশের নাম আমরা মুখস্থ করে ফেললাম না? ওকে, এরপর দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। ছবি দেখে মুখস্থ হয়ে গেছে না? পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া, দেখেই মুখস্থ হয়ে গেছে না? ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। পৃথিবীর আয়তনে বড় দেশ রাশিয়া। রাশিয়া কিন্তু ইউরোপে। রাশিয়া কোথায় বলো তো? রাশিয়া কিন্তু ইউরোপে। আয়তনের সবচেয়ে বড় দেশের নাম কি বলো দ্রুত? আয়তনের সবচেয়ে বড় দেশের নাম কি? আয়তনের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া। আয়তনের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া। রাশিয়া কিন্তু আয়তনের সবচেয়ে বড় দেশ, রাশিয়া। এরপর দেখো আমাদের পৃথিবীতে ছোট দেশ আয়তনে ভ্যাটিকান। ভ্যাটিকান একটা ছোট দেশ, এবং জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ চীন। সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশে বলো তো বাচ্চারা? সবচেয়ে বেশি জনসংখ্যা চীন, এবং চীন কিন্তু এশিয়ারই একটা দেশ। চীন কিন্তু এশিয়া মহাদেশের একটা দেশ। সবচেয়ে জনবহুল দেশের নাম কি? তাড়াতাড়ি বলো, সবচেয়ে জনবহুল দেশের নাম কি? সবচেয়ে জনবহুল দেশের নাম হচ্ছে চীন। সবচেয়ে জনবহুল দেশের নাম হচ্ছে চীন। চীন কিন্তু এশিয়ারই একটা দেশ, এবং চীনের চারপাশে 14টা দেশ। চীনের সাথে 14টা দেশের কানেকশন, সীমান্তবর্তী দেশ হচ্ছে চীনের সবচেয়ে বেশি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখলাম চায়না বা চীন হচ্ছে আয়তনে জনসংখ্যা সবচেয়ে বড়। দেখলাম চায়নাতে অনেক মানুষ, ওরা অনেক কাজ করে, ওরা কিন্তু অনেক অর্থনৈতিক দিক থেকেও অনেক বড় শক্তিশালী একটা দেশ। ঠিক আছে, ওকে, তাহলে চীনের কথা দেখলাম। জনসংখ্যা পৃথিবীর ছোট দেশ, জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান বা ট্রুভেলো। আয়তনে পৃথিবীর ছোট দেশ ভ্যাটিকান। তাহলে ভ্যাটিকান জনসংখ্যাও কম, আয়তনেও কম। ভ্যাটিকানের জনসংখ্যাও কম, আয়তনও কম। ভ্যাটিকানের জনসংখ্যাও কম, আয়তনও কম। ঠিক আছে, এরপর দেখো পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কয়টা? পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা 195টা। তবে তোমার আচ্ছা এটা কি হয়ে গেছে দেখো, অন্য ভাষা হয়ে গেছে, স্লাইডে আনার সময় আরফিল খেয়াল করে নাই। তোমার ভ্যাটিকান সিটি নিয়ে একটু, ভ্যাটিকান সিটি আর ফিলিস্তিন নিয়ে বিতর্ক আছে। হ্যাঁ, ভ্যাটিকান সিটি আর ফিলিস্তিনকে জাতিসংঘ স্বীকৃতি দেয় নাই, তাই স্বাধীন রাষ্ট্র হিসেবে ভ্যাটিকান সিটি আর ফিলিস্তিনকে বলা হয়। ফিলিস্তিনকে তো তুলেই দেওয়া হচ্ছে, মানচিত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে ফিলিস্তিনও স্বাধীন দেশ ছিল, ভ্যাটিকানও স্বাধীন দেশ, কিন্তু এই দুইটা নিয়ে একটু বিতর্ক আছে। তাই আমরা যদি বলি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দেশ কয়টা, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দেশের সংখ্যা হচ্ছে 193টা। জাতিসংঘ কর্তৃক স্বীকৃত দেশের সংখ্যা কয়টা? জাতিসংঘ কর্তৃক স্বাধীন স্বীকৃত দেশের সংখ্যা কয়টা? জাতিসংঘ কর্তৃক স্বাধীন স্বীকৃত দেশের সংখ্যা কয়টা? জাতিসংঘ কর্তৃক স্বীকৃত না, প্রভাব জনসংখ্যায় সবচেয়ে বড় হচ্ছে চীন, ভারত না। আচ্ছা এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ 195তম স্বাধীন দেশের নাম দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান 195তম স্বাধীন দেশ দক্ষিণ সুদান 9 জুলাই 2011 সালে স্বাধীনতা লাভ করেছে। দক্ষিণ সুদান কত সালে স্বাধীনতা লাভ করেছে? দক্ষিণ সুদান কত সালে স্বাধীনতা লাভ করেছে? দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করেছে
9 জুলাই 2011 সালে এবং দক্ষিণ সুদান সর্বশেষ স্বাধীন দেশ। সর্বশেষ স্বাধীন দেশের নাম কি তাড়াতাড়ি বলো তো? সর্বশেষ স্বাধীন দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে আমরা নতুন নতুন কিছু জানলাম। এরপর দেখো পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী, পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরীর নাম হচ্ছে হ্যামারফেস্ট, নরওয়েতে। নরওয়ে হ্যামারফেস্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম কি গতদিন পড়াইছিলাম? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম কি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলার নাম হচ্ছে পঞ্চগড়, তাই না? পঞ্চগড়, তেতুলিয়া হচ্ছে উপজেলা এবং স্থান বাংলাবান্ধা। গতদিন বাংলাদেশ নিয়ে পড়াইছিলাম। আজকে জানো পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরীর নাম হচ্ছে হ্যামারফেস্ট। উত্তরের ইংরেজি কি বলো তো বাচ্চারা? উত্তর মানে নর্থ না? উত্তর মানে হচ্ছে নর্থ। তাহলে উত্তর মানে নর্থ, নর্থ লিখতে ন লাগে, আমার নরওয়ে লিখতেও ন লাগে। তাহলে নর্থ নরওয়ে এবং নরওয়ের হ্যামারফেস্ট হচ্ছে তোমার উত্তরের নগরী। নর্থ লিখতে ন লাগে, নরওয়ে লিখতে ন লাগে। তাহলে উত্তরের নগরী, পৃথিবীর উত্তরের নগরী নরওয়েতে। নরওয়ের কোন জায়গাটা? নরওয়ের হ্যামারফেস্ট। নরওয়ের কোন জায়গাটা বলো তো বাচ্চারা? নরওয়ের হ্যামারফেস্ট। ওকে, নরওয়ের হ্যামারফেস্ট। তাহলে ভুলবা জীবনে? ওকে, ভুলবা জীবনে। পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী হচ্ছে নরওয়ে, এটা হচ্ছে উত্তর মানে নর্থ। এবং আমরা দেখতে পাচ্ছি হ্যামারফেস্ট হচ্ছে নরওয়েতে। ঠিক আছে, এইটুকু আমরা পড়লাম না? এইটুকু আমাদের পড়া হয়ে গেছে। এরপর দেখো পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী পোর্টো উইলিয়াম, চিলি। চিলি হচ্ছে সবচেয়ে দক্ষিণের নগরী। সবচেয়ে দক্ষিণের নগরী কি বলো তো বাচ্চারা? চিলি। দক্ষিণের নগরীর নাম হচ্ছে চিলি। চিলি হচ্ছে দক্ষিণের, চিলির তোমার পোর্টো উইলিয়াম নামক একটা জায়গা আছে সেটা। এবং চিলি মানে কি মরিচ না? মরিচ কি সরু না? তাহলে পৃথিবীতে একটা সরু দেশ, পৃথিবীর সরু এবং প্রলম্বিত রাষ্ট্র হচ্ছে চিলি। পৃথিবীর সরু এবং প্রলম্বিত রাষ্ট্র কি বলো তো? পৃথিবীর সরু এবং প্রলম্বিত রাষ্ট্র হচ্ছে চিলি। পৃথিবীর সরু এবং প্রলম্বিত রাষ্ট্র হচ্ছে চিলি। ঠিক আছে, পৃথিবীর সরু এবং প্রলম্বিত রাষ্ট্রের নাম কি? চিলি। দেখো পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা? ছিদ্রায়িত রাষ্ট্র মানে রাষ্ট্রের ভিতর দিয়ে অন্য একটা দেশ ঢুকে গেছে, এরকম একটা অবস্থা। যেমন ধরো বাংলাদেশের ভিতর দিয়ে যদি ভারত ঢুকে যেত, তাহলে ধরো বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এর ভিতর দিয়ে ভারতের কিছু জায়গা মানে ঢুকে গেছে, এদিকে আবার বাংলাদেশ, এদিকে আবার বাংলাদেশ, এরকম অবস্থা। এরকম যদি হতো তাহলে বাংলাদেশকে ছিদ্রায়িত বলতে পারতাম। ইতালি হচ্ছে ওরকম, কারণ ইতালির ভিতর দিয়ে হচ্ছে ভ্যাটিকান এবং স্যান মারিনো রাষ্ট্র অবস্থিত। মানে ইতালির ভিতরে ভ্যাটিকান এবং স্যান মারিনো দুইটা রাষ্ট্র অবস্থিত, তাই ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। ছিদ্রায়িত রাষ্ট্রের নাম কি বলো তো বাচ্চারা? ইতালিকে কি বলা হয়? ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালিকে দেখো তোমাদের তাসিন ভাই এক ক্লাস দেখতেছে, ওদের পড়াইছিলাম অনেক আগে, সেই 2019 সালে, তাই না? আচ্ছা, ইতালিকে বলা হয় কি বলো তো? ইতালিকে বলা হয় তোমার ছিদ্রায়িত রাষ্ট্র। এটা মনে রাখো, ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্র। পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলো কি কি? খণ্ডিত রাষ্ট্র জাপান, ইন্দোনেশিয়া। খণ্ডিত রাষ্ট্র বললে জাপান, ইন্দোনেশিয়া। খণ্ডিত রাষ্ট্র বললে কি বলো তো? খণ্ডিত রাষ্ট্র বললে জাপান, ইন্দোনেশিয়া। হ্যাঁ, এই ক্লাসের পিডিএফ দেওয়া হবে। খণ্ডিত রাষ্ট্র বলে জাপান আর ইন্দোনেশিয়া। পৃথিবীর যে দুটি মহাদেশে মানে দুইটা দেশ আছে, তারা দুইটা মহাদেশে অবস্থান করে। যেমন রাশিয়া এশিয়াতেও আছে, আবার ইউরোপেও আছে। রাশিয়া এশিয়াতেও আছে, ইউরোপেও আছে। তুরস্ক আর রাশিয়া কিন্তু এশিয়াতেও আছে, ইউরোপেও আছে। তাহলে রাশিয়া আর তুরস্ক এশিয়া এবং ইউরোপ মহাদেশে, দুইটা মহাদেশে আছে, এর জন্য এদেরকে বলা হয় ইউরেশিয়া। এই জন্য এদেরকে কি বলা হয়? ইউরেশিয়া। ইউরোপেও আছে, এশিয়াতেও আছে, তাই এদেরকে বলা হয় ইউরেশিয়া। কারা বলো তো? রাশিয়া আর তুরস্ক দুইটা মহাদেশে অবস্থিত। রাশিয়া আর তুরস্ক কোথায় অবস্থিত? রাশিয়া আর তুরস্ক দুইটা মহাদেশে অবস্থিত। রাশিয়া আর তুরস্ক দুইটা মহাদেশে অবস্থিত। তাহলে দেখলা খণ্ডিত রাষ্ট্র জাপান, ইন্দোনেশিয়া। খণ্ডিত রাষ্ট্র দুইটা মহাদেশে আছে, মানে দুইটা মহাদেশের ভিতরে ওরা, রাশিয়া আর হচ্ছে তোমার তুরস্ক দুইটা মহাদেশের ভিতরে পড়ছে। রাশিয়া আর তুরস্ক দুইটা মহাদেশের ভিতরে পড়ছে, এশিয়া আর ইউরোপের মধ্যে পড়ছে রাশিয়া আর তুরস্ক। এবং ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি। ইতালিও ইউরোপেরই একটা রাষ্ট্র। ইতালিও কিন্তু ইউরোপের রাষ্ট্র। দেখো যারা ইতালিতে থাকে বা যারা রাশিয়াতে থাকে সবাই ইউকে লিখে রাখে, তাদের ফেসবুক আইডি গুলো দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইতালি ইউকেতে অর্থাৎ ইউরোপে, তারপরে হচ্ছে রাশিয়া তুরস্ক ইউরোপেও আছে, এশিয়াতেও আছে, তাই এদেরকে বলা হয় তোমার ইউরেশিয়া। এইটুকু গেল। পৃথিবীর যে শহর বা নগরীটি দুইটা মহাদেশে পড়ছে, মানে একটা শহর দুইটা মহাদেশের ভিতরে পড়ছে, একটা শহর দুইটা মহাদেশের ভিতরে পড়েছে, এমন একটা শহর আছে তুরস্কের একটা শহর তোমার হচ্ছে ইস্তাম্বুল। ইস্তাম্বুল এশিয়া আর ইউরোপের মধ্যে পড়ছে। ইস্তাম্বুল একটা শহর, এটা কোথায় পড়েছে? ইস্তাম্বুল শহরটা কিন্তু এশিয়া আর
ইউরোপের মাঝখানে পড়ছে। ইস্তাম্বুল শহরটা কোথায় পড়ছে? ইস্তাম্বুল শহরটা কোথায় পড়ছে? ইস্তাম্বুল শহরটা কোথায় পড়ছে? ইস্তাম্বুল শহরটা পড়ছে কোথায়? ইস্তাম্বুল শহরটা পড়ছে তোমার এশিয়া আর ইউরোপের মাঝে। ইস্তাম্বুল শহরটা কোথায় পড়ছে? এশিয়া আর ইউরোপের মাঝে পড়ছে ইস্তাম্বুল শহরটা। ইস্তাম্বুল শহরটা কোথায় পড়ছে? ইস্তাম্বুল শহরটা হচ্ছে এশিয়া আর ইউরোপের মাঝে পড়ছে। তাহলে এটা দেখলাম আমরা। পৃথিবীর যে গ্রামটি দুইটা দেশের মধ্যে পড়ছে, দুইটা দেশের মধ্যে একটা গ্রাম, সেটার নাম পানমুজান। দুইটা দেশের মধ্যে একটা গ্রাম, সেটা হচ্ছে পানমুজান। এমন যদি হয় ভারত আর বাংলাদেশের মাঝামাঝিতে একটা গ্রাম, সেটা এরকম হইতে পারতো। তো এরকম নাই, ভারত আর বাংলাদেশের মাঝে কোনো গ্রাম নাই, কিন্তু উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মাঝখানে একটা গ্রাম আছে। উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মাঝখানে যে গ্রাম, তার নাম হচ্ছে পানমুজাম। পানমুজাম, ঠিক আছে? উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মাঝখানে একটা গ্রাম আছে, তার নাম পানমুজাম। বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। আমরা কিন্তু খণ্ডিত রাষ্ট্রের এক্সাম্পলেও ইন্দোনেশিয়াকে দেখেছি। বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোথায়? বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোথায়? ইস্তাম্বুল। অনেক সুন্দর গেছো, ইস্তাম্বুল। আচ্ছা দেখো, বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র মানে অনেক দ্বীপপুঞ্জ, গোটে ছোট 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 দ্বীপ আছে। আমাদের বাংলাদেশেও দ্বীপ আছে। পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ অবস্থিত ইন্দোনেশিয়াতে। পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ কোথায় অবস্থিত? পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ কোথায় অবস্থিত? তাড়াতাড়ি বলো কমেন্ট করে। পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপ কোথায় অবস্থিত? সবচেয়ে বেশি দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়াতে। এবং নিরপেক্ষ দেশ বলা হয় সুইজারল্যান্ডকে। সুইজারল্যান্ডকে কি বলা হয়? সুইজারল্যান্ডকে বলা হয় নিরপেক্ষ দেশ। পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ দেশ বলা হয় কোনটাকে? নিরপেক্ষ দেশ বলা হয় সুইজারল্যান্ডকে। নিরপেক্ষ দেশ বলা হয় সুইজারল্যান্ডকে। সুইজারল্যান্ড হচ্ছে নিরপেক্ষ দেশ। বিশ্বের সর্বাধিক সীমান্তবর্তী দেশ হচ্ছে চীন। বিশ্বের সর্বাধিক সীমান্তবর্তী দেশ চীন। 14টা দেশের সাথে চীনের সীমান্ত আছে। বিশ্বের সবচেয়ে বেশি সীমান্তবর্তী দেশ কোনটা? বিশ্বের সবচেয়ে বেশি সীমান্তবর্তী দেশ হচ্ছে চীন। বিশ্বের সবচেয়ে বেশি সীমান্তবর্তী দেশ হচ্ছে চীন। আমার সাথে সাথে একবার পড়ে ফেলবা, হ্যাঁ? বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুইটা দেশের মধ্যে? মানে অনেক বড় সীমান্ত কোন দুইটা দেশের মধ্যে? যুক্তরাষ্ট্র আর কানাডা। কানাডা আর যুক্তরাষ্ট্রের মাঝখানে সবচেয়ে বড় সীমান্ত। কানাডা আর যুক্তরাষ্ট্রের মাঝখানে সবচেয়ে বড় সীমান্ত। কানাডা আর যুক্তরাষ্ট্রের মাঝখানে সবচেয়ে বড় সীমান্ত। সবচেয়ে বড় সীমান্ত কোথায়? কানাডা আর যুক্তরাষ্ট্রের মাঝখানে সবচেয়ে বড় সীমান্ত। বিশ্বের ক্ষুদ্রতম সীমান্ত যে দুটি দেশের মধ্যে, ইতালি আর ভ্যাটিকানের ভিতরে ক্ষুদ্রতম সীমান্ত। তোমরা পড়েছিলা ভ্যাটিকান আর স্যান মেরিনো কিন্তু ইতালির ভিতরেই অবস্থিত। ভ্যাটিকান আর স্যান মেরিনো কিন্তু ইতালির ভিতরেই অবস্থিত। তাই ইতালিকে সিদ্ধায়িত রাষ্ট্র বলা হয়। ভ্যাটিকান আর স্যান মেরিনো কিন্তু ইতালির ভিতরেই অবস্থিত। তাই ইতালিকে কি বলা হয়? তাই ইতালিকে সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র বলা হয়। ইতালিকে কি সিদ্ধায়িত রাষ্ট্র বলা হয়। ইতালি হচ্ছে সিদ্ধায়িত রাষ্ট্র, কারণ ভ্যাটিকান আর স্যান মেরিনো। আর ইতালি আর ভ্যাটিকানের যে সীমান্ত, সেটা ক্ষুদ্রতম সীমান্ত। চির বসন্তের দেশ বলা হয় ইকুয়েডরকে। ইকুয়েডর হচ্ছে চির বসন্তের দেশ। চির বসন্তের দেশের নাম কি? তাড়াতাড়ি বলো বাচ্চারা, চির বসন্তের দেশের নাম কি? চির বসন্তের দেশের নাম কি? জেরিন সা বলেছ, আপু আমার আম্মু আমার পাশে বসে আমার সাথে ক্লাস দেখতেছে আর বলতেছে তোমার গলাটা নাকি পরিষ্কার, সব কথা বোঝা যায়। আন্টিকে সালাম দিও আমার, আর দোয়া করতে বলে আমার গলাটা যাতে ঠিক থাকে। মাঝে মাঝে গলার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কথাই বের হয় না। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখো আমাদের সবচেয়ে বিশ্বের চির বসন্তের দেশ হচ্ছে ইকুয়েডর। এরপরে বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? সবচেয়ে বৃষ্টিপাত হয় মেঘালয়। দেখো নামই তার মেঘালয়। মেঘালয় মেঘ হবে না তো কি হবে? মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাই না? মেঘালয় ভারতের মৌসিরাম চেরাপুঞ্জি জায়গা, এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সারা দিন রাতে বৃষ্টিপাত হয়। সিলেট থেকে দেখা যায় মেঘালয়। আচ্ছা, তারপরে দেখো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 14,95,00,000 কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14,95,00,000 কিলোমিটার, মানে প্রায় 15 কোটি কিলোমিটার মতো দূরত্ব। 1 কিলোমিটার, সেখানে 1 কোটি কিলোমিটার, সেখানে 14 কোটি কিলোমিটার। মানে পৃথিবী থেকে সূর্য তাহলে কত দূরে দেখো তো। এত দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট সামথিং সময় লাগে। দেখো মানে অনেক দূরে অবস্থিত সূর্য আমাদের পৃথিবী থেকে, তাই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারতেছি না, তাই না? ওকে, দেখো তারপরে আমাদের পৃথিবীর বিভিন্ন অঞ্চল নিয়ে কথা বলবো। দক্ষিণ এশিয়াতে 8টা দেশ। দক্ষিণ এশিয়াতে কয়টা দেশ বাচ্চারা? দক্ষিণ এশিয়া সম্পর্কে একটু জানবো আমরা। দক্ষিণ এশিয়াতে কয়টা দেশ? দক্ষিণ এশিয়াতে কয়টা দেশ একটু বলো তো। দক্ষিণ এশিয়াতে কয়টা দেশ? দক্ষিণ এশিয়াতে কিন্তু 8টা দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল। তোমার পরিচিত দেশ সব। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এই কয়টা দেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ। তাহলে দক্ষিণ এশিয়ার দেশগুলো কি কি বলো তো? চির বসন্ত মানে সবসময় বসন্তের মতো থাকে। আমাদের ঋতু কয়টা? অনেকগুলো ঋতু না, ওদের দেশে সবসময় স্প্রিং সিজন, বসন্তকাল সবসময়। মানে ভালো তো, বসন্তকাল আমার ভালো লাগে না?
আচ্ছা এবার দেখো আমাদের দক্ষিণ এশিয়ার 8টা দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সবই তোমার পরিচিত দেশ। এই দেশের নামগুলো শুনছো না সবাই আগে? এগুলো সব দক্ষিণ এশিয়া। মধ্য এশিয়ার দেশগুলো দেখো, মধ্য এশিয়ার মাত্র 5টা। মধ্য এশিয়ার নামগুলো দেখলে দেখবো একই রকম মনে হচ্ছে। মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। মানে এই নামগুলো সব একই রকম না? এগুলোর রাজধানীগুলো অনেক সুন্দর সুন্দর, পড়াবো যখন তখন দেখবা। দেখো তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, এগুলো সব মধ্য এশিয়া। এগুলো সব হচ্ছে মধ্য এশিয়া। তাহলে মধ্য এশিয়া গুলো কি কি? মধ্য এশিয়া হচ্ছে মধ্য এশিয়া তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। মধ্য এশিয়ার 5টা দেশের নাম ভালো করে পড়ে ফেলবা। দক্ষিণ পূর্ব এশিয়াতে 11টা দেশ। দক্ষিণ পূর্ব এশিয়াতে যে দেশগুলো দেখো, দক্ষিণ পূর্ব এশিয়াতে অর্থাৎ মায়ানমার আমাদের দক্ষিণ সাইড থেকে শুরু করে ওই সাইড দিয়ে আর কি, কর্নার দিয়ে থাইল্যান্ড, মায়ানমার। দেখছো না কয়েকদিন আগে ভূমিকম্প মায়ানমারে শুরু হয়েছে, কিন্তু থাইল্যান্ডে গেছে। মানে থাইল্যান্ডের সাথে পাশাপাশি দেশ হচ্ছে মায়ানমার। তাহলে থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এগুলা কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ তাহলে 11টা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কি কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। তাহলে আমরা দক্ষিণ এশিয়াতে দেখলাম 8টা, সবই আমাদের পরিচিত। মধ্য এশিয়াতে দেখলাম 5টা দেশ, প্রায় একই রকম নাম, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। এরপরে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টা দেশ, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। নামগুলো কিন্তু পড়তে হবে আমাদের, খুব ভালো করে নামগুলো পড়তে হবে, স্পষ্টভাবে চিল্লায় পড়বা। এশিয়া মাইনর বলা হয় তুরস্কের এশিয়া অঞ্চলকে, বলা হয় এশিয়া মাইনর। তুরস্কের এশিয়া অঞ্চলকে কি বলা হয়? কমেন্ট করো দ্রুত। তুরস্কের এশিয়া অঞ্চলকে কি বলা হয়? তুরস্কের, হ্যাঁ, যমজ দেশ। 5টা দেশ একদম যমজ দেশ। মধ্য এশিয়ার নামগুলো 5টা দেশ যমজ দেশ। সুন্দর একটা কথা বলছো, 5 ভাই ওরা, তাই না? তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান আর উজবেকিস্তান। এরপর আমরা দেখতে পাচ্ছি এশিয়া মাইনর বলা হয় তুরস্কের এশিয়া অঞ্চলকে, বলা হয় এশিয়া মাইনর। তুরস্কের এশিয়া অঞ্চলকে কি বলা হয়? তুরস্কের এশিয়া অঞ্চলকে কি বলা হয়? এশিয়া মাইনর বলা হয়। ইন্দো চীন বলা হয় কম্বোডিয়া, ভিয়েতনাম আর লাওসকে। ইন্দো চীন বলা হয় কাদেরকে বলো তো? কম্বোডিয়া, ভিয়েতনাম এবং লাওসকে ইন্দো চীন বলা হয়। এবং এরা কিন্তু আমাদের মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ না কম্বোডিয়া, ভিয়েতনাম আর লাওস। কম্বোডিয়া, ভিয়েতনাম আর লাওস, এই যে 3টা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার। দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়া, ভিয়েতনাম আর লাওস, এটাকে ইন্দো চীন বলা হয়। এদেরকে কি বলা হয় বলো তো? এদেরকে কিন্তু ইন্দো চীন বলা হয়, ইন্দো চীন। এরপর দেখো দূরপ্রাচ্য হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান। উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান, এগুলোকে দূরপ্রাচ্য বলা হয়। দূরপ্রাচ্যের দেশ কোনটা? দূরপ্রাচ্য, তোমরা মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য এগুলো শুনছো না? মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য। এখন আমরা দেখতে পাচ্ছি দূরপ্রাচ্যের দেশ হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, তাইওয়ান। দূরপ্রাচ্য হচ্ছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া আর তাইওয়ান, এটা দূরপ্রাচ্য। এরপরে দেখো মধ্যপ্রাচ্যতে বেশিরভাগ হচ্ছে ইসলামিক কান্ট্রিগুলো মধ্যপ্রাচ্যে মিডল ইস্টের নামগুলো একটু আবার ভালো করে পড়ো। মধ্যপ্রাচ্যের নামগুলো কি? এইসব নাম মনে রাখতে গেলে দাঁত ভাঙা যাবে। পড়ো, ভালো লাগবে পড়তে। পৃথিবী সম্পর্কে জানতে ভালো লাগে, কার না ভালো লাগে? আমার তো হিউজ ভালো লাগে। ইন্টারন্যাশনাল এতদিন পড়াইতে পারতাম না দেখে ছটফট লাগতো আমার। মানে জিকে কোনো বিষয়ই ছিল না, জিকে কেউ পাত্তাই দিত না। এখন জিকে কিন্তু মানুষজন পাত্তা দিবে যে এখানে ইন্টারন্যাশনাল যুক্ত হয়েছে, এটা একটা ভালো হয়েছে। ইন্টারন্যাশনাল সম্পর্কে জানবা তোমরা। মধ্যপ্রাচ্য সব মুসলিম কান্ট্রিগুলো দেখো, সৌদি আরব, ইয়েমেন, ইরাক, ইরান, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, ইসরায়েল যদিও তোমার খ্রিস্টান না, ইসরায়েল ইহুদি ধর্ম, তুরস্ক, জর্ডান, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, তারপরে আরব আমিরাত হচ্ছে দুবাই। দেখো না ওই যে ইনফ্লুয়েন্সাররা সবাই শপিং করে কোথা থেকে? দুবাই থেকে। বলে এটাও আনিয়েছি দুবাই থেকে। দেখো আমাদের সংযুক্ত আরব আমিরাত, দুবাই। ফিলিস্তিন, সিরিয়া, মিশর পাশাপাশি দেশি। ফিলিস্তিন, সিরিয়া, মিশর, ইসরায়েল পাশাপাশি দেশি, ঠিক আছে? তাহলে এগুলো সব হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো কি কি বলো তো? মধ্যপ্রাচ্যের দেশগুলো কি কি একটু একবার পড়ে ফেলতে হবে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে আর কিছু দেখবো না। এরপরে দেখো আমাদের আচ্ছা
ওকে, আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো পড়ো, লেবানন, ইসরায়েল, জর্ডান। এটার নামটা ভালো করে আসে নাই, নিকট প্রাচ্য হবে এটা। হ্যাঁ, নিকট প্রাচ্য, নিকট প্রাচ্য, নিকট, নিকট প্রাচ্য, নিকট প্রাচ্য। নিকট প্রাচ্য হচ্ছে লেবানন, ইসরায়েল, সিরিয়া, জর্ডান। নিকট প্রাচ্য কাদেরকে বলা হয়? লেবানন, ইসরায়েল, সিরিয়া, জর্ডান। নিকট প্রাচ্য বলা হয় লেবানন, ইসরায়েল, সিরিয়া, জর্ডান। লেবানন, ইসরায়েল, সিরিয়া, জর্ডানকে নিকট প্রাচ্য বলা হয়। এবার দেখো স্ক্যান্ডিনেভিয়ান দেশ। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো হচ্ছে আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে এবং ফিনল্যান্ড। ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এগুলো হচ্ছে আমাদের স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো মনে রাখবা ফিরে আসুন কথাটা দিয়ে। কি দিয়ে মনে রাখবো বলো তো আমরা বাচ্চারা? ফিরে আসুন, ফিরে আসুন। ফিরের ডর নিচে ফোটা দিব না। ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। দেখো ফিরে আসুন দিয়ে আমরা কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর নাম মনে রাখতে পারি। ফিরে আসুন দিয়ে আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর নাম মনে রাখতে পারি। ফি দিয়ে হচ্ছে ফিনল্যান্ড, আর রে 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 ড মনে রাখবার কি ফুটা দিবা না নিচে বলছিলাম। এই ডে দিয়ে হচ্ছে ডেনমার্ক, আসুনের আ দিয়ে হচ্ছে আইসল্যান্ড, সু দিয়ে সুইডেন, আর ন দিয়ে হচ্ছে নরওয়ে। তাহলে আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কিভাবে মনে রাখবো? স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর নাম মনে রাখবো ফিরে আসুন কথাটা দিয়ে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর নাম কিভাবে মনে রাখবা বলো তো? স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর নাম মনে রাখবা ফিরে আসুন কথাটা দিয়ে। স্ক্যান্ডিনেভিয়ান দেশ, ফিরে আসুন। এরপর বাল্টিক অঞ্চল বলা হয় এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, নিয়া নিয়া ভিয়া, এই টাইপের কিছু আর কি। দেখো এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, এদেরকে বাল্টিক অঞ্চল বলা হয়। বলকান অঞ্চল কারা? দেখো বলকান অঞ্চল হচ্ছে আলবেনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, সার্বিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, মন্টিনিগো, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বসনিয়া, কসোভো, গ্রিস, এগুলা। ঠিক আছে, তাহলে এই নামগুলো জাস্ট আমরা একবার রিডিং করে ফেলবো। আমাদের স্ক্যান্ডিনেভিয়ান দেশটা একটু ইম্পর্টেন্ট। আর নিকট প্রাচ্য, মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যে তো অনেক যুদ্ধ হচ্ছে, ইসরায়েল বা ফিলিস্তিন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাম অবশ্যই মনে রাখবা। দূরপ্রাচ্য মনে রেখো, ইন্দো চীন, এশিয়া মাইনর, মানে যা যা বললাম সবই ইম্পর্টেন্ট। লাস্টের দুই তিনটা একটু লেস ইম্পর্টেন্ট, লাস্টেরটা, বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে ককেশাস অঞ্চল, তারপরে হচ্ছে হর্ন অফ আফ্রিকা, ইথিওপিয়াকে হর্ন অফ আফ্রিকা বলা হয়, সোমালিয়া, এরিত্রিয়া, জিবুতিও আছে সাথে। মধ্য আমেরিকাকে কোনটা কোনটা আছে একবার একটু রিডিং করতে পারো। এগুলো চাইতে আমাদের ওই সাইডটা বেশি ইম্পর্টেন্ট, এশিয়ার সাইডগুলো বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এশিয়া মহাদেশে আছি। ক্যারিবিয়ান অঞ্চল বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জগুলো একবার একটু রিডিং দিবে এখানে। ঠিক আছে, এখান থেকে আমরা আর কিছু দেখবো না। ল্যাটিন আমেরিকা, আমেরিকার কোনটা ল্যাটিন আমেরিকা, তারপরে ম্যালেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, এগুলো জাস্ট একবার একটু রিডিং করে তোমরা। এরপরে বিশেষ অঞ্চল, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন পড়াবো বিশেষ অঞ্চল। এখন আমাদের বিশেষ অঞ্চলটা একটু ভালো করে পড়তে হবে বাচ্চারা। বিশেষ অঞ্চল দেখো, সুপার ইকোনমিক পাওয়ার, অর্থনৈতিক পরাশক্তি, সবচেয়ে ধনী রাষ্ট্র। অর্থনৈতিক পরাশক্তিতে কে কে আছে দেখো তো? অর্থনৈতিক পরাশক্তিতে যুক্তরাষ্ট্র, জাপান আর চীন। যুক্তরাষ্ট্র, জাপান আর চীন। দেখো জাপান কিন্তু অর্থনৈতিক পরাশক্তিতে ঢুকে গেছে, জাপান অনেক রিচ কান্ট্রি। যুক্তরাষ্ট্র, জাপান এবং চীন। খেয়াল করে দেখো জাপান আর চীন কিন্তু দুইটাই এশিয়ার দেশ। এশিয়ার দেশ জাপান আর চীন দুইটাই অর্থনৈতিক পরাশক্তিতে আছে, সাথে যুক্তরাষ্ট্র আছে। জাপান, চীন আর যুক্তরাষ্ট্র, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, এরা হচ্ছে সুপার ইকোনমিক পাওয়ার। সুপার ইকোনমিক পাওয়ার তিনটা তাড়াতাড়ি বলো, পরীক্ষায় যদি আসে নিচের কোনটা সুপার ইকোনমিক পাওয়ারের মধ্যে পড়ে না? যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মান। অ্যান্সার কি হবে? যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মান। নিচের কোন দেশটি অর্থনৈতিক পরাশক্তি বা সুপার ইকোনমিক পাওয়ারের মধ্যে পড়ে না? দ্রুত বলো কি হবে? এইচএসসির আগে কি এগুলো পড়া দরকার? হ্যাঁ তৃষা, এইচএসসির আগে একবার পড়া দরকার। এখনই মাথা ঘুরাইতেছে, এইচএসসির পরে তো আরো মাথা ঘুরাবে, তখন এটি দেখে আর পড়তেই মন চাইবে না, বলবে ধর জিকে পড়বই না, জিকে বাদ, তাই না? এই জন্য এখনই পড়া উচিত, অবশ্যই এখনই পড়া উচিত। একবার হইলেও আমাদের পড়ে এটার সম্পর্কে আইডিয়া রাখা উচিত। এরপরে দেখো আমাদের ইন্দোচীন বলয়ের দেশ। ইন্দোচীন বলয়ের দেশগুলো তো আমি তোমাকে বলছিলাম একটু আগে, দেখাইলাম না ওই জায়গাতে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এগুলো হচ্ছে ইন্দোচীন বলয়ের দেশ। গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় কাকে? দেখো গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ট্রায়াঙ্গেল মায়ানমার, লাওস আর থাইল্যান্ড। মায়ানমার, লাওস আর থাইল্যান্ড আমাদের দক্ষিণ এশিয়ার দেশ, তাই না? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। নিচের দিকে 11টা দেশ পড়ছিলাম, তার মধ্যে আছে মায়ানমার, লাওস আর থাইল্যান্ড। এরা এই তিনটা দেশ কিসের জন্য বিখ্যাত বলো তো? গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এরা হচ্ছে আফিম মাদক উৎপাদন
উৎপাদনকারী দেশ, এরাই মূলত যত আফিম মাদক এগুলো উৎপাদন করে। এবং এই যে রোহিঙ্গারা কিন্তু মাদক পাচার করছে, এগুলো ধরাও পড়ছে অনেক। এবং আমাদের তোমার কক্সবাজার ওই সাইডটা দিয়ে কিন্তু প্রচুর মাদক আসে বাংলাদেশে। তোমরা জানো যে আমাদের দেশে যে মাদক চোরা কারবার যা কিছু হয় সব কিন্তু ওই দিক থেকে হয়। দ্যাট মিনস এই যে আমাদের মায়ানমার, লাওস আর থাইল্যান্ড, এই থাইল্যান্ড সীমান্তে অবস্থিত কিছু জায়গা যেটা তোমার মাদক উৎপাদন অঞ্চল। তাহলে মায়ানমার, লাওস এবং থাইল্যান্ড সীমান্তে গোল্ডেন ট্রায়াঙ্গেল অবস্থিত। গোল্ডেন ট্রায়াঙ্গেল কোথায় কোথায় আছে? গোল্ডেন ট্রায়াঙ্গেল মায়ানমার, লাওস এবং থাইল্যান্ড সীমান্তে অবস্থিত। গোল্ডেন ট্রায়াঙ্গেল কোথায় কোথায় অবস্থিত? গোল্ডেন ট্রায়াঙ্গেল মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে অবস্থিত। গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ট্রায়াঙ্গেল কোথায় কোথায় অবস্থিত? মায়ানমার, লাওস ও থাইল্যান্ড সীমান্তে গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ক্রিসেন্ট আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান সীমান্তে আফিম উৎপাদনকারী। আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান সীমান্তে আফিম উৎপাদনকারী হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। আফগানিস্তান, পাকিস্তান, ইরান। গোল্ডেন ক্রিসেন্ট কোথায়? আফগানিস্তান, পাকিস্তান, ইরান। গোল্ডেন ক্রিসেন্ট আফগানিস্তান, পাকিস্তান, ইরান। গোল্ডেন ক্রিসেন্ট। হ্যাঁ দিশা, কোর্স লঞ্চ হয়েছে 25 ব্যাচের জন্য, তোমরা ভর্তি হতে পারো। দেখো গোল্ডেন ক্রিসেন্ট কোথায় কোথায়? এর গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল দুটাই কিন্তু আফিম উৎপাদনের জন্য, ঠিক আছে, সীমান্ত। এরপর দেখো গোল্ডেন ওয়েজ। ওয়েজ বাংলাদেশ, ভারত এবং নেপাল সীমান্তে মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত হচ্ছে গোল্ডেন ওয়েজ। বাংলাদেশ, ভারত, নেপাল সীমান্তে গোল্ডেন ওয়েজ। গোল্ডেন ওয়েজ কোথায় কোথায়? গোল্ডেন ওয়েজ হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল। গোল্ডেন ওয়েজ বাংলাদেশ, ভারত, নেপাল। গোল্ডেন ট্রায়াঙ্গেল কোথায়? গোল্ডেন ট্রায়াঙ্গেল হচ্ছে মায়ানমার, লাওস আর কোথায়? মায়ানমার, লাওস আর থাইল্যান্ডে গোল্ডেন ট্রায়াঙ্গেল। গোল্ডেন ক্রিসেন্ট কোথায়? আফগানিস্তান, পাকিস্তান আর ইরান। আপাই, আপাই দিয়ে মনে রাখতে পারো। গোল্ডেন ক্রিসেন্ট আপাই, আপাই, আপাই দিয়ে মনে রাখতে পারো। আপাই, আপাই। আ দিয়ে হচ্ছে আফগানিস্তান, পা দিয়ে পাকিস্তান, রশি দিয়ে ইরান, নট ইরাক। পরীক্ষা যদি আসে গোল্ডেন ক্রিসেন্ট, ক্রিসেন্টের অংশ নয় কোনটা, বা গোল্ডেন ক্রিসেন্টের মধ্যে কোন দেশটি পড়ে না? আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইরান। অ্যান্সার কি হবে? ইরাক, ইরান। কি হবে অ্যান্সার বলো তো? ইরাক, ইরান। কি হবে অ্যান্সার? ইরাক হবে। আপু 2 মাস পর এসএসসি, এখন জিকে ইংলিশ পড়লে প্রেশার নেওয়া ভালো হবে? যদি তুমি 1 ঘন্টা করে বিকালবেলা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতেও জিকে ইংলিশ পড়ে রাখো, জিকে ইংলিশ, তাহলে তোমার আফটার এইচএসসি মেডিকেলে চান্স পাওয়ার পথ সহজ হবে। এখন তুমি যদি ভাবো যে তোমার অ্যাবিলিটি নাই পড়ার মতো, তুমি এইচএসসি A+ পাবা কিনা তারই কোনো নিশ্চয়তা নাই, তোমার পড়াশোনার অবস্থা খারাপ, তাহলে তুমি এগুলোতে আইসো না। হ্যাঁ, আর যারা চান্স পেতে চায় তারা আসলে সব দিক থেকে গুছানো থাকে, মানে তাদের ইন্টারভিউ প্রিপারেশনের পাশাপাশি তারা এটা পড়ে রাখলে তাদের লাভ আছে এবং তারাই আলটিমেটলি চান্স পাবে। চান্স পাবে মাত্র 5000, তার ভিতরে তো নর্মাল স্টুডেন্টরা আসবে না, সব মোটামুটি ভালো লেভেলের স্টুডেন্টরা আসবে। তো নিজেকে যদি ভালো লেভেলের স্টুডেন্ট বানাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে আপডেট হইতে হবে, এটাই বাস্তবতা, বুঝছো? একটু কঠিনভাবে বললাম হয়তো বা তোমাকে। এরপর দেখো গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। বাংলাদেশের কুষ্টিয়া জেলার 26টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। এই গোল্ডেন ভিলেজে গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত। কারা কারা আসো কুষ্টিয়ার মানুষজন, হাত তোলো তো। কারা কারা আসো কুষ্টিয়ার মানুষজন, হাত তোলো দ্রুত। কুষ্টিয়ার মানুষজন কারা কারা আসো একটু হাত তোলো তো। কুষ্টিয়ার মানুষজন কারা কারা আসো একটু হাত তুলো। তোমাদের 26টা গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। 26টা গ্রামকে কি বলে? 26টা গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়। গোল্ডেন ভিলেজ বলা হয় 26টা গ্রামকে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম স্পেশাল অঞ্চল 3 টাইগার্স। 3 টাইগার্স দেখো, জার্মান, জাপান, ইতালি। জার্মান, জাপান, ইতালি, এটা হচ্ছে 3 টাইগার্স। তুমি মনে রাখতে পারো জামাই কথাটা দিয়ে। 3 টাইগার্স হচ্ছে জামাই। 3 টাইগার্স কি বলো তো? 3 টাইগার্স হচ্ছে জামাই। জামাই দিয়ে জামাই জার্মান, জামাইয়ের যা দিয়ে জাপান, রশি দিয়ে ইতালি। তাহলে 3 টাইগার্স হচ্ছে জামাই। জামাই দিয়ে মনে রাখতে পারি আমরা 3 টাইগার্স। জামাই দিয়ে মনে রাখতে পারি কি বলো তো? 3 টাইগার্স এর 3টা আমরা জামাই কথাটা দিয়ে মনে রাখতে পারি। জামাই, তোমাদের যদি জামাই লাগে তাহলে এই 3 দেশে চলে যেতে পারো। যার যার জামাই লাগে তারা কোথায় যাবা? জামাই দরকার হলে জার্মানিতে যাবা, জামাই দরকার হলে জাপানে যাবা, জামাই দরকার হলে ইতালিতে যাবা। এই 3 দেশে জামাই আছে, অর্থাৎ 3 টাইগার্স মানেই জামাই। 3 টাইগার্স ইজ ইকুয়াল টু কি বলো তো? 3 টাইগার্স মানেই হচ্ছে জামাই। এরপর দেখো ড্রাগন অর্থনৈতিক দেশ বা 4 টাইগার্স। 4 টাইগার্স বলা হয় দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান আর হংকংকে। 4 টাইগার্স দক্ষিণ কোরিয়া। আমরা যদি 3 টাইগার্স 4 টাইগার্স এগুলো কিসের ভিতরে একটা ঢুকতে পারতাম, আহা সেই হতো না। আমাদের দেশে গণেই না কেউ নাই, এদিকে দেখো না, খুঁজে পেতেছে না। খালি গাছ উৎপাদনের জন্য এই গোল্ডেন ভিলেজ মানে আছে, এমন একটা জায়গা আছে, মানে পৃথিবীর কাছে পরিচয় দেওয়া যাবে না যে আমরা কিন্তু গোল্ডেন ভিলেজ। ধরো কেউ যায় বলতেছে যে আমরা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্টের একটা অংশ, একজন বলতেছে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেলের একটা অংশ, আরেকজন বলতেছে গোল্ডেন ওয়েজের একটা অংশ। আর তারপরে তারা সবগুলো ভালো ভালো দেশ। হ্যাঁ, আর আমরা বলবো যে আমরা আমাদেরও আছে গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ভিলেজ কি হয়? গাঁজা উৎপাদন হয়। 26টা গ্রাম, কুষ্টিয়া 26টা গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়।
আচ্ছা যাই হোক, 3 টাইগার্স 4 টাইগার্স এগুলোতে ঢুকতে পারা হচ্ছে গর্বের বিষয়। 3 টাইগার্স 4 টাইগার্স এগুলোতে ঢুকতে পারা গর্বের বিষয়। আচ্ছা 3 টাইগার্স 4 টাইগার্সে কে আছে? দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং। উত্তর কোরিয়া নাই কিন্তু দক্ষিণ কোরিয়া আছে। এরপর সুপার 7 এই 4 টাইগার্স চলে আসবে। 4 টাইগার্সের 4টা দেশ তো আসবেই, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং আসবে, সাথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সুপার 7 এর ভিতরে কিন্তু 4 টাইগার্স প্লাস সাথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এই তিনটা কিন্তু সুপার 7 এর ভিতরে আছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এগুলো হচ্ছে সুপার 7। ইস্ট ইন্ডিয়ান মিরাকল সুপার 7 এর সাথে জাপান যুক্ত হয়ে যাবে। ইস্ট এশিয়ান মিরাকল বলে কি হবে? ইস্ট এশিয়ান মিরাকলের ভিতরে সুপার 7 তো আসবে, সুপার 7 এর সাথে জাপান চলে আসবে। ইস্ট এশিয়ান মিরাকল। এরপর দেখো G4 হচ্ছে জাপান, জার্মান, ভারত বা ব্রাজিল। দেখো ভারত ঢুকে গেছে G4 এর ভিতরে, জার্মান, জাপান, ভারত, ব্রাজিল। G4 এর ভিতরে কারা কারা আছে? G4 এর ভিতরে ভারত, জাপান, জার্মান, ব্রাজিল হচ্ছে G4 এর ভিতরে। এগুলা পড়তে গেলে মনে হয় না আমরা বাংলাদেশে যে, যাই হোক আল্লাহ আমাদের বাংলাদেশের জন্য সুইটেবল মনে করছে বলে বাংলাদেশে দিছে। বাংলাদেশ থেকে অর্থনৈতিক দিক থেকে বাদার্স অনেক দিক থেকে অনেক দেশ অনেক ভালো অবস্থানে আছে। বাংলাদেশ অনেক গরিব দেশ, আমরা অনেক গরিব দেশ। আমাদের একটা ডাক্তারিতে চান্স পাওয়া নিয়ে কি কারাকারি, আল্লাহ। ডাক্তারিতে কেউ চান্স পাইছে মানে তার জীবন একদম আকাশে তুলে দেয় সবাই, মানে কি পায় গেছে এরকম একটা অবস্থা। অথচ অন্যান্য অনেক বড় বড় দেশগুলোতে এই কে কোথায় চান্স পেলো ওইগুলা নিয়ে কেউ মাথা ঘামায় না। যার যেটা পড়তে ইচ্ছা তারা সেটা পড়তেছে, যার যেখানে ভালো করতে পারবে সেটা করতেছে। আর আমাদের দেশে কোথায় গেলে আমরা একটু বেশি টাকা পয়সা কামাইতে পারবো, একটু বেশি সম্মান পাবো, এটা চিন্তা করে। আর দেশের অনেক অনেক বড় বড় দেশগুলোতে সবাই সম্মান করে। তারা কোন প্রফেশনে গেলে সম্মান পাবো এটা চিন্তা করে না, কোন প্রফেশনে গেলে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবো এটাও চিন্তা করে না। তাদের দেশই উন্নত। আর আমাদের দেশে কোন প্রফেশনটা একটু ভালো অবস্থানে আসে গেলে একটু টাকা পয়সা বেশি কামানো যাবে, একটু তোমার হচ্ছে সম্মান একটু বেশি পাওয়া যাবে, এইসব চিন্তাটা আমাদের মাথায় একটু বেশি ঘুরে, তাই না? আচ্ছা যাই হোক, কি করার, আর অনেক যুদ্ধ করার মতো একটা জায়গা। বাফার রাষ্ট্র হচ্ছে ধরো দুইটা দেশ অনেক বড়, দুইটা দেশ অর্থনৈতিক দিক থেকে প্রতিদ্বন্দ্বী একটা আরেকটার, মানে অনেক ভালো অবস্থানে আছে। মাঝখানে একটা দেশ পড়ে গেছে চিপার মধ্যে, ওইটাই হচ্ছে বাফার দেশ। দেখো 2 বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ রাষ্ট্রের সীমান্তে অবস্থিত দুর্বল ও ক্ষুদ্র রাষ্ট্র যেমন ফ্রান্স আর জার্মানির মাঝামাঝিতে বেলজিয়াম চিপার মধ্যে পড়ে গেছে, এটা বলে বাফার রাষ্ট্র। বেলজিয়াম কি রাষ্ট্র? বেলজিয়াম হচ্ছে বাফার রাষ্ট্র। বেলজিয়াম কি রাষ্ট্র? বেলজিয়াম হচ্ছে বাফার রাষ্ট্র। জান্নাত তারা, আমরা চোরের জাতি, আমরা কখনো বড় হতে পারবো না, কথাটা ভুল বলছি। আমাদের আসলে অনেক বড় বড় সুপার পাওয়ার, ইকোনমিক সুপার পাওয়ারে যারা আছে বা বড় বড় কান্ট্রি, ওরা চায় না আমরা একটু তুলে দাঁড়াই, আমাদের থার্ড ওয়ার্ল্ড হিসেবেই বানায় রাখতে চায়। যে কোনো ভাবে বিপদে পালায় বা যে কোনো যুদ্ধ বিগ্রহ সবকিছু ধাক্কা আমাদের এসে পড়ে, মানে চায় আমাদের অনেক পলিটিক্স চলে, বুঝছো? নিজেদের দোষ আছে। আর আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, কি করব বলো, এরকম অবস্থা। মানে মানুষজন যারা এই যে দুর্নীতি করতেছে, ওটা দুর্নীতি ধরা পড়ে না, শাস্তি পায় না, মাথার ভিতরে দুর্নীতি সেট হয়ে যায়, আবার ভালো থাকার জন্য ট্রাই করে। মানে আলটিমেটলি আসলে খুব গ্যাঞ্জামের ভিতরে আছে বাংলাদেশের সবকিছু। আমরা নিজেরা ভালো হইতে চাইলেও আলটিমেটলি পসিবল কিনা জানি না। দেখো বাফার রাষ্ট্র হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম একদম চিপার মধ্যে পড়ে গেছে। বেলজিয়াম কি হয়েছে বলো তো? বেলজিয়াম একদম চিপার মধ্যে পড়ে গেছে। এরপরে দেখো আমাদের এই যে এশিয়া মহাদেশের ভিতরে রাশিয়া, দেখছো কত বড় দেশ ভাই। রাশিয়া সবচেয়ে বড় দেশ না? রাশিয়া কিন্তু সবচেয়ে বড় দেশ, এবং রাশিয়ার কিছু অংশ পড়ছে এশিয়াতে, কিছু অংশ পড়ছে ইউরোপে। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। রাশিয়া এটা একটা মহাদেশের সমান এমন মনে হইতেছে। আচ্ছা যাই হোক, রাশিয়া তোমার অনেক বড় দেশ, পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার অনেক জায়গা খালি পড়ে আছে এমন অবস্থা। আর বাংলাদেশের জায়গা নিয়ে কারাকারি, তাই না? বাংলাদেশের জমির দাম কত বেশি, ওদেরও দাম আছে, কিন্তু ওদের দেশে খালি জায়গা অনেক পড়ে আছে। ওদের দেশে তুমি চাইলে অনেক ফাঁকা ফাঁকা জায়গা রেখে সুন্দর মনের মতো একটা বিল্ডিং তৈরি করতে পারো, আর বাংলাদেশে একটার সাথে একটা লাগানো বিল্ডিং, তাই না? আচ্ছা যাই হোক, রাশিয়া অনেক বড়। এরপরে দেখো মধ্যপ্রাচ্যের দেশগুলো সব পড়ছো না? সৌদি আরব, ইরাক, ইরান, যা যা আছে আর কি, ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, সবকিছু মধ্যপ্রাচ্যে। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এই যে নিচের দিকে মায়ানমার, লাওস, কম্বোডিয়া, সব হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। দূরপ্রাচ্যতে চীন আছে, চীন কিন্তু দূরপ্রাচ্যে, তাই না?
চীন দূর পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এশিয়া মহাদেশের বড় বড় জায়গাগুলো ভাগগুলো দেখা দিচ্ছে যে ভারত, এটা হচ্ছে ভারত, এটা ভারত, এবং বাংলাদেশ এই দিকটাতে, এই জায়গায় কোথাও একটা, এই জায়গাটাতে, এই যে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার ভিতরে এই যে বাংলাদেশে যে এশিয়ার 29 আকার না, এই 29 আকারটুকু হচ্ছে বাংলাদেশ, এইটুকু হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের তুলনায় ভারত কত বড়, বাংলাদেশের তুলনায় রাশিয়া আরো আদার্স অনেক সবকিছু অনেক বড় বড়, বাংলাদেশ ছোট একটা দেশ। এরপর দেখো আমাদের এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ, এবং এশিয়াতে জনসংখ্যার পরিমাণ কত দেখো তো, 47 বিলিয়ন জনসংখ্যা এশিয়াতে, প্রায় 60% জনসংখ্যা এশিয়াতে, এশিয়াতে প্রায় 60% মানুষজন বসবাস করে, এশিয়াতে 60% মানুষজন বসবাস করে। এবং এশিয়া মহাদেশের পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ইউরোপ এবং ইউরাল পর্বতমালা, উত্তরে আর্কটিক মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর। মানে এশিয়া মহাদেশ যদি আমি বলি যে এটা এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের দক্ষিণে নিচের দিকে ভারত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর দিকে এদিকে আর্কটিক মহাসাগর, এশিয়া মহাদেশের পূর্বে এদিকে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে এইদিকে হচ্ছে ইউরোপ ইউরাল পর্বতমালা। মানে আমাদের এশিয়া মহাদেশের চারপাশে কি কি আছে এটা একটু জাস্ট একবার শুনলাম। এশিয়া বিশ্বের অনেক প্রাচীন সভ্যতার উৎপত্তি স্থল। এশিয়াতে কি কি প্রাচীন সভ্যতা আছে? মেসোপটেমিয়া সভ্যতা, চীন সভ্যতা, সিন্ধু সভ্যতা, এশিয়াতে সভ্যতার উৎপত্তি স্থল। এবং এশিয়া মহাদেশের ধর্মের উৎপত্তি স্থল। তোমরা ভাবলে অবাক হয়ে যাবা, আমাদের যে গুরুত্বপূর্ণ যতগুলো ধর্ম আছে, মানে বড় বড় যে ধর্মগুলো আছে, ম্যাক্সিমাম ধর্মের উৎপত্তি হচ্ছে এশিয়াতে। কেন? কারণ এশিয়াতে মানুষ বেশি। এশিয়াতে কত পার্সেন্ট মানুষ বসবাস করতেছে বলো তো? এশিয়াতে কত পার্সেন্ট মানুষ বসবাস করতেছে? এশিয়াতে 60% মানুষ, সারা দুনিয়ার 60% মানুষ এশিয়াতে। মানে এশিয়াতে সবচেয়ে বেশি মানুষ, মানুষজন বেশি, এশিয়াতে বিজনেস করা যায় বেশি, তাই না? দেখো এশিয়াতে সব ধর্মের উৎপত্তি, ম্যাক্সিমাম ধর্মের, হিন্দু ধর্মের উৎপত্তি ভারতে, বৌদ্ধ ধর্মের উৎপত্তি ভারতে গৌতম বুদ্ধর মাধ্যমে, ইসলাম ধর্মের উৎপত্তি সৌদি আরবে, মধ্যপ্রাচ্য, খ্রিস্টান ধর্মের উৎপত্তি ইসরায়েল, পশ্চিম এশিয়া দিকে খ্রিস্টান ধর্মের উৎপত্তি। তাহলে আমাদের এই এশিয়া মহাদেশে ধর্মের উৎপত্তি, সভ্যতার উৎপত্তি এশিয়া মহাদেশে সবকিছু। এরপর দেখো এশিয়ার সবচেয়ে আয়তনে বড় দেশ, আয়তনে এশিয়ার বড় দেশ চীন, জনসংখ্যাও এশিয়ার বড় দেশ চীন। আয়তন এবং জনসংখ্যা এশিয়ার সবচেয়ে বড় দেশের নাম কি? আয়তন এবং জনসংখ্যা এশিয়ার সবচেয়ে বড় দেশের নাম কি? আয়তন এবং জনসংখ্যা এশিয়ার সবচেয়ে বড় দেশের নাম কি? তাড়াতাড়ি বলো। আয়তন এবং জনসংখ্যা এশিয়ার সবচেয়ে বড় দেশের নাম চীন। আয়তন এশিয়ার ছোট দেশ, আয়তন এবং জনসংখ্যা এশিয়ার সবচেয়ে ছোট দেশের নাম কি? আয়তন এবং জনসংখ্যা এশিয়ার সবচেয়ে ছোট দেশের নাম মালদ্বীপ। আয়তন এবং জনসংখ্যা এশিয়ার সবচেয়ে ছোট দেশের নাম হচ্ছে মালদ্বীপ। আয়তন এবং জনসংখ্যা এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? এশিয়ার বৃহত্তম হ্রদ বললে কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বললে বৈকাল হ্রদ। বৃহত্তম হ্রদ বললে কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বললে বৈকাল হ্রদ। যদি বলে যে পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। যদি বলে তোমার বৃহত্তম, গভীরতম বলে বৈকাল হ্রদ, বৃহত্তম বললে কাস্পিয়ান সাগর, গভীরতম বললে বৈকাল হ্রদ, বৃহত্তম বললে কাস্পিয়ান সাগর। দীর্ঘতম নদী, এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং উৎপত্তিস্থল তিব্বতের মালভূমি। এই ইয়াংসিকিয়াং নদীটা চীনে অবস্থিত। ইয়াংসিকিয়াং নদীটা তোমার এশিয়ার দীর্ঘতম নদী। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং। ইয়াংসিকিয়াং তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি। ইয়াংসিকিয়াং চীনে অবস্থিত। ইয়াংসিকিয়াং নদীটা কোথায় অবস্থিত বলো তো বাচ্চারা? ইয়াংসিকিয়াং নদীটা কোথায় অবস্থিত? আচ্ছা, বাংলার মুখ দেখেছে তাই পৃথিবীর রূপ দেখতে যায় না। ওকে, চীনে হচ্ছে ইয়াংসিকিয়াং নদী। তারপর দেখো এশিয়ার বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। এশিয়ার বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বাচ্চারা? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। গতদিন পড়াইছি না? এটা এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। চীনের দুঃখ কাকে বলা হয়? চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। হুয়াংহো নদী চীনের দুঃখ। চীনের দুঃখ কাকে বলা হয়? চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে রাশিয়ার ভারখানস্ত নাম অ্যান্টার্কটিকা রিজ অথবা রাশিয়াতে। মানে শীতলতম স্থান দুইটা, একটা হচ্ছে অ্যান্টার্কটিকা তো শীতলতমই, তবে রাশিয়ার ভারখানস্ক নামক একটা জায়গা আছে সেটাও শীতলতম। এরপর পৃথিবীর উষ্ণতম স্থান আজিজিয়া, লিবিয়া মরুভূমি, লুত মরুভূমি, ইরান। আমাদের সবচেয়ে গরম কোথায়? লিবিয়া বা হচ্ছে আজিজিয়াতে সবচেয়ে গরম, সবচেয়ে উষ্ণতম। পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বা তোমার ইক্সিন আও কার্গো ট্রেন লাইন। এটা চীন আর স্পেনের ভিতরে।
ট্রান্স সাইবেরিয়ান রেলপথ বা ইক্সিন আউ কার্গো ট্রেন লাইন, এটা হচ্ছে চীন আর স্পেনের ভিতরে। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি বলো তো? এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি। তোমাদের এগুলো সব পুরো মানে নতুন পড়া, বুঝছো? একদমই নতুন কিছু জানতেছে, এরকম কিছু এগুলো জানতা না অনেকেই, আজকে একদম নতুন নতুন পড়া কে কে জানলা। এগুলা এই মনে থাকবে কিভাবে? চেষ্টা করতে হবে, আমাদের তো থাকতো, পড়তে হবে। এখন যদি তোমার এইচএসির আগে এগুলো দেখে ভয় পাও, আফটার এইচএসি তো আরো ভয় পাবা। এখন থেকে একটু একটু করে পড়ো, পড়তে পড়তে মনে থাকবে। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে গোবি মরুভূমি। এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র, এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন। এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্রের নাম কি? এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্রের নাম হচ্ছে ফিলিপাইন। এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্রের নাম হচ্ছে ফিলিপাইন। ফিলিপাইন এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র। এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্রের নাম কি? শ্রীলঙ্কা। এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা। এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্রের নাম কি? ডাবল পড়ছে লাইনটা না? এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্রের নাম হচ্ছে শ্রীলঙ্কা। এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্রের নাম কি? এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্রের নাম হচ্ছে, ডাবল পড়ছে তো লাইন, ফিলিপাইন। লাইন দুইটা ডাবল পড়ছে। এরপরে হচ্ছে আমাদের দেখো এশিয়া ইউরোপ মহাদেশ থেকে আলাদা করেছে কে? এশিয়াকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করছে একটা প্রণালী, তার নাম বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে আলাদা করেছে। এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে আলাদা করেছে বাবেল মানদেব প্রণালী। এশিয়াকে উত্তর আমেরিকা থেকে আলাদা করেছে বেরিং প্রণালী। তাহলে আমেরিকার এশিয়ার মধ্যে বেড়া দিছে, আমেরিকার এশিয়ার মধ্যে কি দিছে? আমেরিকা আর এশিয়ার মধ্যে বেড়া দিয়ে দিছে কে? বেড়া দিয়ে মানে পৃথক করছে কে? আমেরিকার এশিয়ার মধ্যে বেড়া দিয়ে দিছে বেরিং প্রণালী। আমেরিকার এশিয়ার মধ্যে বেড়া দিয়ে দিছে কে? তাড়াতাড়ি বলো তো। আমেরিকার এশিয়ার মধ্যে বেড়া দিয়ে দিছে কে? সাহারা মরুভূমি তো পৃথিবীর বিখ্যাত মরুভূমি, সবচেয়ে বড়, এটা তো আফ্রিকাতে সাহারা মরুভূমি, গোবি বা এশিয়াতে। আচ্ছা, যেটাই বললাম, এশিয়া আর আমেরিকার মধ্যে বেড়া দিছে কে? বেরিং প্রণালী। এশিয়া আর আমেরিকাকে আলাদা করছে বেরিং প্রণালী, এটা হচ্ছে ইউরোপ আর এশিয়াকে আলাদা করছে বসফরাস প্রণালী। মনে রাখবা, এশিয়া আর ইউরোপকে আলাদা করছে বস আইসা এশিয়া আর ইউরোপকে আলাদা করে দিছে। বস আইসা কি করছে? এশিয়া আর ইউরোপকে আলাদা করে দিছে। আর এশিয়া আর আফ্রিকাকে আলাদা করছে বাবেল মানদেব প্রণালী। মানে মনে রাখবা, দেব আইসা, দেব নায়ক দেব আছে না, দেব আইসা এশিয়া আর আফ্রিকাকে আলাদা করে দিছে। আর এশিয়ার উত্তর আমেরিকার মধ্যে কি দিছে? বেড়া দিছে। এশিয়ার উত্তর আমেরিকার মধ্যে কি দিছে? তাড়াতাড়ি বলো তো। এশিয়ার উত্তর আমেরিকার মধ্যে বেড়া দিছে। এশিয়া আর উত্তর আমেরিকার মধ্যে পৃথক করছে বেরিং প্রণালী। এই প্রণালী হচ্ছে দুইটা বৃহৎ জলরাশিকে যুক্ত করে এবং দুইটা মহাদেশকে আলাদা করে, দুইটা মহাদেশকে আলাদা করে এবং দুইটা বৃহৎ জলরাশিকে একসাথে করে। ব্যাপারটা এরকম যদি হয়, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এটা এশিয়া মহাদেশ, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে উত্তর আমেরিকা। ওকে, এশিয়া আর ইউরোপ মহাদেশ, এই যে মাঝখান দিয়ে এদিকে একটা জলরাশি, এদিকে একটা জলরাশি, দুইটা জলরাশিকে সংযুক্ত করলো এবং দুইটা খণ্ডকে আলাদা করলো। এটা হচ্ছে এশিয়া আর হচ্ছে ইউরোপ। এশিয়া আর ইউরোপকে আলাদা করছে কোন প্রণালী? বসফরাস প্রণালী। আমেরিকার এশিয়ার মধ্যে, এই যে আমেরিকার এশিয়ার এই জায়গা দিয়ে একটা প্রণালী আছে, এই প্রণালীটার নাম হচ্ছে বেরিং প্রণালী। আর এশিয়ার আফ্রিকা, এই যে এটা হচ্ছে এশিয়া, এদিকে হচ্ছে আফ্রিকা আছে, এশিয়ার আফ্রিকার এদিকে একটা প্রণালী আছে, প্রণালীটার নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। ওকে, তাহলে এগুলো একটু ভালো করে দেখলাম। এই যে জায়গা দেখো, ইউরোপ মহাদেশের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো নামগুলো পড়ছিলাম, ফিরে আসুন কথাটা দিয়ে। তারপরে এখানে আরো দেখো আটলান্টিক সাগর, তারপর হচ্ছে ইউরোপের অনেকগুলো ভাগ আছে, পশ্চিম ইউরোপ, মধ্য ইউরোপ, দক্ষিণ ইউরোপ, মানে ইউরোপ মহাদেশটা দেখো একটু তাকায়। তারপর দেখি আমরা ইউরোপ মহাদেশে কি আছে। ইউরোপ মহাদেশটি এশিয়ার পশ্চিম অবস্থিত, এটা ইউরেশিয়া নামে পরিচিত। ওকে, ইউরোপ মহাদেশের পূর্বে ইউরাল পর্বতমালা, দক্ষিণে ভূমধ্য সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে আর্কটিক সাগর। এটা পড়ে নিও একবার, বা এশিয়া মহাদেশের মতোই। ইউরোপের জনসংখ্যা মাত্র 74 কোটি। টোটাল ইউরোপ মহাদেশের জনসংখ্যা 74 কোটি। ভারতের জনসংখ্যা কত? ভারতের জনসংখ্যা তো 150 কোটি, এটা না 130 বা 50 কিছু একটা। ইউরোপে 74 কোটি। টোটাল ইউরোপের জনসংখ্যা কত? তাড়াতাড়ি বলো। টোটাল ইউরোপের জনসংখ্যা কত? ইন্টারন্যাশনাল টপিক তো, মাথার উপর দিয়েই যাবে, কিছু করার নাই। মাথার উপর দিয়ে যাইতে যেতে একসময় মাথার ভিতরে ঢুকবে। মাথার উপর দিয়ে যাইতেছে এখন, আবার পড়লে মাথার ভিতরেও ঢুকবে কিছু। আর যদি আর না পড়ো, ভয় পেয়ে যাও, মাথার উপর দিয়ে চলেই যাবে, কিন্তু তোমার লাগবে, পড়তে হবে। এখন যেটা বলতেছে 130 কোটি প্লাস মুন্না, তাহলে আর টোটাল ভারতে 130 কোটি,
সেই জায়গায় টোটাল ইউরোপ মহাদেশ, একটা মহাদেশের ভিতরে মাত্র কত 74 কোটির কাছাকাছি। দ্যাট মিনস ইউরোপ মহাদেশে মানুষ কম, অনেক কম। ইউরোপের অনেকগুলো দেশ মিলে একটা অর্থনৈতিক সংগঠন তৈরি করছে। ইউরোপের তোমার গণতন্ত্রের সূতিকাগার বলা হয় গ্রিসকে, এটা একটা রিডিং পড়তে পারো। আয়তনে ইউরোপের বড় দেশ রাশিয়া, রাশিয়া অনেক বড় দেশ না? আয়তনে ইউরোপের বড় দেশ রাশিয়া, আয়তনে ইউরোপের ছোট দেশ, জনসংখ্যায়ও ছোট দেশ তোমার ভ্যাটিকান। আয়তনে ইউরোপের বড় দেশ রাশিয়া, জনসংখ্যা ইউরোপের বড় দেশ রাশিয়া। আয়তনে ইউরোপের বড় দেশ রাশিয়া, জনসংখ্যা ইউরোপের বড় দেশ রাশিয়া। আর আয়তনেও ইউরোপের ছোট দেশ ভ্যাটিকান, জনসংখ্যা ইউরোপের ছোট দেশ ভ্যাটিকান। ইউরোপের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা। এশিয়ার দীর্ঘতম নদীর নাম ছিল ইয়াংসিকিয়াং। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ছিল? ইয়াংসিকিয়াং। ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা। এশিয়ার বৃহত্তম দেশের নাম কি ছিল আয়তনে জনসংখ্যায়? চীন। ক্ষুদ্রতম কে ছিল? মালদ্বীপ, জনসংখ্যা আয়তনে। আমরা ইউরোপে দেখতেছি আয়তনে বড় দেশ রাশিয়া, জনসংখ্যা বড় দেশ রাশিয়া, ক্ষুদ্রতম ভ্যাটিকান। ক্ষুদ্রতম কোনটা? ক্ষুদ্রতম ভ্যাটিকান। ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম মাউন্ট ব্ল্যাঙ্ক। আর আমাদের এশিয়ার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ছিল? ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ব্ল্যাঙ্ক। ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ব্ল্যাঙ্ক। আর এশিয়ার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ছিল? মাউন্ট এভারেস্ট, তাই না? নামগুলো মিল আছে, একটু মিলাই মিলাই পড়বো। ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ পথ ইউরো টানেল এবং ইউরোপের বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্য সাগর। জাস্ট এইটুকু দেখলে, এই যে দেখো ইউরোপ আফ্রিকা মহাদেশের ছবিটা একটু দেখতে পারো, এটা আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ তোমার সুসংহত একটা দেশ, দ্বিতীয় বৃহত্তম দেশ। আফ্রিকা মহাদেশে উত্তরে সাহারা মরুভূমি আছে। আফ্রিকা মহাদেশ পৃথিবীর উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? পরীক্ষা যদি আসে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি কিন্তু আফ্রিকা মহাদেশে অবস্থিত। সাহারা মরুভূমিটা কোথায় অবস্থিত বাচ্চারা? সাহারা মরুভূমি কিন্তু আফ্রিকা মহাদেশে অবস্থিত। সাহারা মরুভূমি। দেখো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা। আফ্রিকার সবচেয়ে বড় দেশ, আয়তনে সবচেয়ে বড় দেশ আলজেরিয়া, এবং আয়তনের সবচেয়ে ছোট দেশ সিচেলিস। আয়তনের ছোট দেশ, জনসংখ্যা ছোট দেশ সিচেলিস, কিন্তু জনসংখ্যায় আফ্রিকার বড় দেশ হচ্ছে নাইজেরিয়া। জনসংখ্যায় আফ্রিকার বড় দেশ হচ্ছে নাইজেরিয়া। জনসংখ্যায় আফ্রিকার বড় দেশ নাইজেরিয়া। নাইজেরিয়া মুসলিম, আফ্রিকাতে কিন্তু মুসলমান মানুষ, কিন্তু আফ্রিকাতে অর্থনৈতিক অবস্থা খারাপ। আফ্রিকার দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি বলতো? এবং আফ্রিকার মধ্যভাগ দিয়ে বিষুবরেখা চলে গেছে। আফ্রিকার দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ। আমরা দেখলাম যে এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং, ইউরোপের দীর্ঘতম নদী ভলগা, আফ্রিকার দীর্ঘতম নদী নীল নদ। আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি বলতো? আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, ঠিক আছে? এরপরে এই যে দেখো উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ, এবং উত্তর আমেরিকার উত্তরে আর্কটিক সাগর কোথায় কি আছে এটা একটু একবার দেখতে পারো। উত্তর আমেরিকার বৃহত্তম দেশের নাম হচ্ছে, আয়তনে উত্তর আমেরিকার বড় দেশ কানাডা। কমনওয়েলথভুক্ত আয়তনে বড় দেশ হচ্ছে কানাডা। কমনওয়েলথভুক্ত আয়তনে বড় দেশ কানাডা। আয়তনে উত্তর আমেরিকার ছোট দেশ সেন্ট কিটস এন্ড নেভিস। সেন্ট কিটস এন্ড নেভিস হচ্ছে আয়তনে উত্তর আমেরিকার ছোট দেশ। আয়তনে উত্তর আমেরিকার ছোট দেশের নাম কি বলতো? আয়তনে উত্তর আমেরিকার ছোট দেশ সেন্ট কিটস এন্ড নেভিস। এরপর দেখো জনসংখ্যা উত্তর আমেরিকার বড় দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জনসংখ্যা উত্তর আমেরিকার বড় দেশ, এবং এখানে উত্তর আমেরিকার ছোট দেশ জনসংখ্যায় গ্রানাডা। জাস্ট নামগুলো পড়লাম। এবার দেখো উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে ম্যাককিনলি বা মাউন্ট ডেনালি। দেখো খেয়াল করে আমরা কি কি পড়লাম। আমরা পড়লাম মাউন্ট ব্ল্যাঙ্ক, মাউন্ট এভারেস্ট, এখন দেখতেছি মাউন্ট ডেনালি, তাই না? ম্যাককিনলি বা মাউন্ট ডেনালি, সবগুলো একসাথে তুলনা করে পড়তে পারলে ভালো হবে। একটু ওয়েট করো, শেষমেশ আমরা দেখি তুলনা করা যায় কিনা। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি মিসৌরি। মিসিসিপি মিসৌরি হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। আমরা ইয়াংসিকিয়াং, ভলগা এগুলো পড়ে আসছি না? এগুলো পড়ে আসছি, ওকে, ঠিক আছে। এরপর দেখো দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাতে ব্রাজিল, বলিভিয়া, গায়ানা, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা। এই যে ব্রাজিল, এই যে হচ্ছে আর্জেন্টিনা, দুইটা কিন্তু উত্তর আমেরিকার দেশ, ঠিক আছে? সরি, দক্ষিণ আমেরিকার দেশ, দুইটাই দক্ষিণ আমেরিকার দেশ। এবং এই দক্ষিণ আমেরিকাতে তোমার আন্দিস পর্বতমালা এখানে অবস্থিত। আন্দিস পর্বতমালা এটা চতুর্থ বৃহত্তম মহাদেশ। আন্দিস পর্বতমালা সবচেয়ে বড় আমাজন বন, আন্দিস পর্বতমালা, এগুলা কিন্তু দক্ষিণ আমেরিকাতে। ব্রাজিল, আর্জেন্টিনার মতো বড় বড় ফুটবলের দেশ দুইটাও কিন্তু দক্ষিণ আমেরিকাতে। তাহলে দক্ষিণ আমেরিকাতে আমরা কি দেখলাম? এবং আটাকামা মরুভূমি, শুষ্ক, পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গা আটাকামা মরুভূমিও কিন্তু এই দক্ষিণ আমেরিকাতে। তাহলে আমাজন, আন্দিস, আটাকামা সব আ আ আ। আমাজন, আন্দিস, আটাকামা সব আ আ আ কোথায় অবস্থিত? সব আ আ আ কিন্তু দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। এবং
দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল, আয়তনে বৃহত্তম দেশ, জনসংখ্যায় বৃহত্তম দেশ। দক্ষিণ আমেরিকার আয়তন এবং জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম কি? দক্ষিণ আমেরিকার আয়তন এবং জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম হচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম সুরিনাম। দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম কি বলো তো বাচ্চারা? দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে সুরিনাম। জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে গায়ানা। জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম কি? জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে গায়ানা। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালার নাম হচ্ছে আন্দিস পর্বতমালা। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম হচ্ছে আমাজন নদী। দক্ষিণ আমেরিকার নদী, তার নদীগুলো সব তুলনা করে ফেলবো আমরা। এরপরে আমাদের ক্লাস কিন্তু শেষ দিকে, একদম ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তোমরা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কথা জানো, এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশে। ওশেনিয়া মহাদেশে দুইটা পরিচিত দেশ তোমাদের, দেখো অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড কিন্তু ওশেনিয়া মহাদেশে। অস্ট্রেলিয়া আর হচ্ছে নিউজিল্যান্ড হচ্ছে ওশেনিয়া মহাদেশে। দেখো ওশেনিয়া মহাদেশ সবচেয়ে ছোট মহাদেশ। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? ওশেনিয়া মহাদেশ সবচেয়ে ছোট। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কথা আমরা বেশি জানি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ওশেনিয়া মহাদেশে। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আয়তনে জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম দেশের নাম অস্ট্রেলিয়া। আয়তনের জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। আয়তনের জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। আয়তনের জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে নাউরু। অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মারে ডার্লিং। অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম কি বলো তো বাচ্চারা? অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মারে ডার্লিং। মারে ডার্লিং মানে ডার্লিং হচ্ছে মাইট দেয়, দেখছো অনেকে বলে বউ মারে, ওরকম ডার্লিং মারে আর কি, বুঝছো? দীর্ঘতম নদী মারে ডার্লিং। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত। এবং ওশেনিয়া মহাদেশে উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। আমাদের শীতলতম মাস কোনটা বাচ্চারা? আমাদের শীতলতম মাস জানুয়ারি, আর ওদের উষ্ণতম মাস জানুয়ারি। যারা অনেক শীত বেশি তারা শীতকালে অস্ট্রেলিয়া চলে যাও। অস্ট্রেলিয়াতে শীতকালে গরম, বুঝছো? আর আমাদের জুলাই মাসে যে জুন জুলাই এই টাইমগুলোতে গরম, ওদের ওখানে তখন শীত, বুঝছো? এরপর দেখো ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কোয়াসিয়াস্কো। ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? কোয়াসিয়াস্কো। এরপর দেখো অ্যান্টার্কটিকা মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশে একদমই নিচের দিকে। অ্যান্টার্কটিকা মহাদেশের মানুষজন থাকে না, বরফ দিয়ে ঘেরা। অ্যান্টার্কটিকা মহাদেশ বরফাচ্ছন্ন মহাদেশ। অ্যান্টার্কটিকা মহাদেশে 90% বরফ। এই জায়গায় পৃথিবীর সব বরফ অ্যান্টার্কটিকাতে। অ্যান্টার্কটিকাতে পৃথিবীর সবচেয়ে বেশি বরফ। তুষারমণ্ডিত দেশ বলা হয়। এখানে খনিজ দ্রব্যের মধ্যে কয়লা আছে প্রচুর পরিমাণে। কয়লা আছে মানে হীরা আছে, তাই না? জনবসতিহীন মহাদেশ, এখানে মানুষজন থাকে না। উচ্চতম মহাদেশও বলা যেতে পারে। শীতলতম মহাদেশ, উচ্চতম মহাদেশ, বৃষ্টিহীন, গাছহীন। দেখো গাছ নাই, বৃষ্টি নাই, মানুষ নাই। এই মহাদেশে গাছও নাই, বৃষ্টিও নাই, মানুষও নাই, কিছু নাই, বরফ দিয়ে ভর্তি অ্যান্টার্কটিকা মহাদেশ। উচ্চতম স্থানের নাম হচ্ছে ভিনসন ম্যাসিভ। ভিনসন ম্যাসিভ নামক একটা স্থান হচ্ছে উচ্চতম। এরপরে আমরা এতক্ষণ যা যা পড়লাম, এতক্ষণ যা যা পড়েছি সব কিছু আমরা একটু রিভিউ দেখব। আমাদের এই যে তোমাদের অনেক কিছু, কতগুলো মহাদেশ পড়লাম, এই মহাদেশগুলোতে প্রত্যেকটা মহাদেশের নদী পড়েছো, বড় নদী, বড় জনসংখ্যায় বড় দেশ পড়েছো, আয়তনে বড় দেশ পড়েছো, তারপরে তোমার পর্বতশৃঙ্গ পড়েছো, অনেক কিছুই পড়লা, তাই না? সবকিছু এক টানা পড়েছো। এখন কি গোলমাল পাকায় যাবে না একদম? কোনটা তোমার ভলগা কোন দেশের বৃহত্তম নদী ছিল, দীর্ঘতম নদী ছিল? মনে হয় ইউরোপের। মিসিসিপি মিশরি কোন দেশের ছিল? তারপরে তোমার ইয়াংসি কিয়াং কোন দেশের ছিল? পড়ছি, কিন্তু কোনটা যে ইউরোপের, কোনটা যে এশিয়ার, গোলায় পাকায় ফেলতেছো, তাই না? এই যাতে গোল না পাকায় যায় এর জন্য আমরা সবগুলা মহাদেশকে একসাথে একটা ছকের মধ্যে নিয়ে আসছি। ছকটা বানাইতে কিন্তু অনেক কষ্ট করা লাগছে। এই ছকের মধ্যে আমরা নিয়ে আসছি একদম তোমার সবগুলো পড়াকে। দেখো মহাদেশগুলো 7টা মহাদেশকে একসাথে রাখছি এবং পরিচিতি এশিয়া বৃহত্তম এবং সূর্যোদয়ের দেশ এখানে আছে। ইউরোপ বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল ইউরোপে। আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম এবং উষ্ণতার অন্ধকারাচ্ছন্ন। তারপরে আমরা শীতলতম দেশ অ্যান্টার্কটিকা, ক্ষুদ্রতম ওশেনিয়া, সবচেয়ে বৃষ্টিবহুল হচ্ছে দক্ষিণ আমেরিকা, তৃতীয় বৃহত্তম উত্তর আমেরিকা। এরপর স্বাধীন দেশের সংখ্যা কয়টা? জাতিসংঘে তোমার সদস্য কয়টা দেশ? এবার আসো আমাদের আসলে এতক্ষণ আমরা যেটা পড়েছি সেটা যদি একটু তুলনা করে পড়তে চাই, এই জায়গাটা একটু খেয়াল করবো আমরা। আয়তনে এশিয়ার বড় দেশের নাম কি ছিল? আয়তনে এশিয়ার বড় দেশের নাম ছিল চীন। আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কি ছিল? আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ ছিল মালদ্বীপ। আয়তনে ইউরোপের বড় দেশের নাম কি ছিল? আয়তনে ইউরোপের বড় দেশের নাম ছিল রাশিয়া।
আয়তনে ইউরোপের ক্ষুদ্রতম দেশের নাম কি ছিল? ভ্যাটিকান সিটি। আমরা রিভিশন দিচ্ছি এখন, ওই পড়াটা পড়ার পরে এটা রিভিশন দিলে সুবিধা হবে। আয়তনে আলজেরিয়া ছিল তোমার সবচেয়ে বড় দেশ আফ্রিকার, এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ ছিল সিচেলিস। তারপরে আয়তনে কানাডা ছিল উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ, এবং সেন্ট কিটস এন্ড নেভিস ছিল তোমার আয়তনে ক্ষুদ্রতম দেশ। দক্ষিণ আমেরিকাতে কি ছিল? দক্ষিণ আমেরিকাতে আয়তনে বড় ছিল ব্রাজিল, এবং আয়তনে ছোট ছিল সুরিনাম। এবং আমরা দেখতে পাচ্ছি ওশেনিয়াতে আয়তনে বড় দেশ ছিল অস্ট্রেলিয়া, এবং আয়তনে ছোট দেশ ছিল নাইরো। তারপরে দেখো ম্যাক্সিমামই মিল আছে আয়তনে আর জনসংখ্যা। যারা আয়তনে বড় তারা জনসংখ্যায় বড়, আয়তনে বড় যারা জনসংখ্যায় বড়। শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমাদের তোমার নাইজেরিয়া, অস্ট্রেলিয়া বানানটা ঠিক করতে হবে, অস্ট্রেলিয়া। ওকে, দেখো এই জায়গাতে আমাদের শুধুমাত্র আফ্রিকাতে জনসংখ্যায় বড় নাইজেরিয়া, এবং উত্তর আমেরিকাতে জনসংখ্যায় বড় যুক্তরাষ্ট্র। এই দুটো একটু ব্যতিক্রম, এই দুটো একটু আলাদা করে মনে রেখো, এই দুটো একটু ব্যতিক্রম। আর বাদ বাকিগুলো আমরা দেখছি আয়তনে বড় হইলেই জনসংখ্যায় বড় হয়, আয়তনে বড় হইলেই আমরা দেখেছি জনসংখ্যায় বড় হয়। কিন্তু দুইটা দেশ পার্থক্য আছে। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ, আয়তনে ক্ষুদ্রতম, জনসংখ্যায় ক্ষুদ্রতম। জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউরোপে ভ্যাটিকান সিটি, আয়তনে ক্ষুদ্রতম, জনসংখ্যা ক্ষুদ্রতম। আফ্রিকাতে আয়তনে ক্ষুদ্রতম সিচেলিস, জনসংখ্যা ক্ষুদ্রতম। উত্তর আমেরিকাতে আয়তনে ক্ষুদ্রতম সেন্ট কিটস এন্ড নেভিস, জনসংখ্যা ক্ষুদ্রতম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমার দক্ষিণ আমেরিকাতে ফ্রেঞ্চ গায়ানা, গায়ানা হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম, আর ওশেনিয়াতে ট্রুভেডো হচ্ছে জনসংখ্যা ক্ষুদ্রতম। এদের একটু ব্যতিক্রম। তাহলে সবগুলো যে সেম হবে তা না, একটু ব্যতিক্রম তো কিছু থাকবেই, তাই না? তাহলে এগুলো দেখলাম। এবং উচ্চতম পর্বত আমরা দেখেছি, কিন্তু উচ্চতম স্থান এশিয়াতে মাউন্ট এভারেস্ট, এশিয়াতে মাউন্ট এভারেস্ট। ইউরোপে আমরা দেখলাম হচ্ছে অ্যালব্রুস পর্বত, তারপরে আফ্রিকাতে হচ্ছে কিলিমানজারো, তোমার ইউরোপ আফ্রিকা। তারপরে হচ্ছে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকায় মাউন্ট ডেনালি। তারপরে এক এক নকাগুয়া, একনাকাগুয়া, এটা হচ্ছে তোমার উত্তর আমেরিকাতে। দক্ষিণ আমেরিকাতে পুঞ্চাক যায়, আর ভিনসেন্ট ম্যাসিভ এটা হচ্ছে অ্যান্টার্কটিকাতে, পুঞ্চাক যায় হচ্ছে ওশেনিয়াতে। তাহলে এগুলো জাস্ট আমরা একটু তুলনা করে করে পড়ে ফেলবো। নদীটা ইম্পর্টেন্ট। নদীর মধ্যে আমরা দেখলাম এশিয়ার বৃহত্তম নদী ইয়াংসি কিয়াং, ইউরোপের বৃহত্তম নদী ভলগা, এবং আমরা আফ্রিকার বৃহত্তম নদ দেখেছি নীল নদ। মিসিসিপি মিশরি কোথায় দেখলাম? মিসিসিপি মিশরি দেখেছি আমরা তোমার উত্তর আমেরিকাতে। দক্ষিণ আমেরিকাতে দেখছি আমাজন। তারপরে তোমার অস্ট্রেলিয়াতে কি দেখছো? অস্ট্রেলিয়াতে দেখছো হচ্ছে মারে ডার্লিং, এটা সারে ডার্লিং লেখা, মারে ডার্লিং। আর হচ্ছে অনিক্স নদী হচ্ছে তোমার অ্যান্টার্কটিকাতে। জাস্ট এইটুকু দেখলাম, এখান থেকে আর কিছু না। বাকিগুলো লেস ইম্পর্টেন্ট, যে কটা পড়াই দিলাম রিভিশন, এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্রদ পড়তে পারো, টিটিকাকা, বৈকালতে, এই দুইটা নাম একটু ইম্পর্টেন্ট। বৃহত্তম দ্বীপ একবার রিডিং দিতে পারো। মরুভূমির মধ্যে দেখলাম এশিয়ার মরুভূমি হচ্ছে গোবি, আর আফ্রিকার মরুভূমি হচ্ছে সাহারা। এই দুটা মরুভূমির নাম মনে রাখলেই ভালো। তাহলে আমরা এখানে যা যা পড়েছি সবকিছু কিন্তু এই ছকের মধ্যে আছে। এই ছকটা কিন্তু সবগুলোকে তুলনা করে দিছে, তাই ছকটা একটু ভালো করে পড়ে ফেলবো। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ছিল। সবাই খুব ভালো করে পড়াগুলো পড়ে ফেলো। যেহেতু ইন্টারন্যাশনাল একটু তো কঠিন লাগবেই, কিন্তু আমাদের পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে, তাই না? ইন্টারন্যাশনাল তো জানতে হবে। আমাদের ইন্টারন্যাশনালের উপরে ভালোই টপিক আছে মোটামুটি। আজকে তো অনেকখানি পড়াইলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। ওকে, গলা শুকিয়ে গেছে আমার। আচ্ছা, একজন বলছো যে ছক আছে, জানলে লিখতাম না। আরে ছকটা তো আমি তো তোমাদের পড়া সোজা করে দিব শেষ পর্যন্ত, কারণ পড়াগুলো প্রথম দিকে ওইভাবে পড়াইলাম যাতে এই ছকটার গুরুত্বটা তোমরা বুঝতে পারো। নাহলে এই ছকটা যদি শুরুতে দিয়ে দিতাম ওইগুলো না পড়ায়, তাহলে ছকের গুরুত্ব তোমরা বুঝতে না। তোমরা তো মানুষ, আমরাও মানুষ। তো মানুষরা কঠিন কিছু ফেস করে আসার পরে সহজ কিছুর গুরুত্ব বুঝে। আর যদি সহজটা সরাসরি পেয়ে যায় হাতে, তাহলে সেটার মূল্য দিতে জানে না। এর জন্য আমি ছকটা পড়ে দিছি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। জান্নাত তারা আগে ইন্টারন্যাশনাল পড়ো নাই, ঠিক আছে? এখন থেকে পড়ো। ইন্টারন্যাশনাল একটু কঠিন জিনিস, তবে আমি সহজ করে দেওয়ার ট্রাই করবো, যতটা সম্ভব সোজা করে পড়ানোর ট্রাই করবো। ওকে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।